স্টুডিওর ঘড়িতে রাত ৯টা বেজে ৩০ মিনিট হয়ে ৩৬ সেকেন্ড। আর আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকের বিষয় কি এবং আমাদের স্পেশালিস্ট কে রয়েছেন স্টুডিওতে। এই শহরের প্রখ্যাত ফিনান্সিয়াল অ্যাডভাইসার, যার এই আর্থিক পরিকল্পনা করে দেওয়া, অ্যাডভাইস করার অভিজ্ঞতা প্রায় ৩ দশক পেরিয়ে গিয়েছে। বহু বিখ্যাত মানুষের আর্থিক পরিকল্পনার খুঁটিনাটি উনি দেখেন এবং করে চলেছেন। সেই সুরজিৎ কালা আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। সুস্মিতা এবং সঞ্জয়, আমরা দুজন রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদের প্রশ্ন সবকিছু নিয়ে পৌঁছে যেতে আপনারা জানেন আপনারা প্রশ্ন কিভাবে করবেন। 100.1 FM গোল্ডে এবং একই সঙ্গে আকাশবাণী কলকাতার ফেসবুক পেজ, এই দুটোতে যে লাইভ চলছে সেখানে এসে আপনারা ইনবক্স করতে পারেন। আর আমাদের 9903059992 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করতে পারেন। তো চলে আসুন আপনাদের যাবতীয় প্রশ্ন নিয়ে, যে বয়সী হন না কেন। ফিনান্সিয়াল প্ল্যানিং ইজ আ মাস্ট। আজকের বিষয় একেবারেই আর্থিক পরিকল্পনার খুঁটিনাটি। সেই আর্থিক পরিকল্পনার খুঁটিনাটি নিয়ে আমরা কথা বলবো শ্রী সুরজিৎ কালার সঙ্গে, এবং তার সঙ্গে কথা বলা আমরা শুরু করব। এদিকে আপনারা হ্যাঁ, আপনাদের প্রশ্ন গুলো পাঠাতে শুরু করতে পারেন। যার যা প্রশ্ন রয়েছে খোলা মনে প্রশ্ন করুন, কোথাও কোনো অসুবিধা নেই। সুরজিৎবাবু, একদম প্রথম কথা, মানে একদম লেম্যানের মতন বলছি, দেখুন আমরা তার আপনার মতন এক্সপার্ট নই। তা হলো যে এই যে আমরা বলি ফিনান্সিয়াল প্ল্যানিং, দুটো তো শব্দ। প্রথম কথা, ফিন্যান্স। ফিন্যান্স মানে কি? যে ছেলেটি, আমরা সবাই আমাদের জীবনে দেখবেন বাঙালি একটা কমন কাজ করে, মানে দুটো কমন কাজ করে। একটা হচ্ছে কবিতা লিখে বা লেখার চেষ্টা করে, আর একটা হচ্ছে টিউশন পড়া। তো যে ছেলেটি বা যে মেয়েটি তার ছাত্র বা ছাত্রী জীবনে টিউশন পড়ায়, সেটা কি তার কাছে ফিনান্স? এইটা প্রথম আমার জিজ্ঞাসা। ফিনান্স বলতে কি বুঝি, আপনি কি বোঝান, বা আমরা কি বুঝবো আপনার কাছ থেকে? খুব ভালো প্রশ্ন। আপনি যেটা বললেন যে একজন লেখক হওয়ার চেষ্টা করছেন, তিনি প্র্যাকটিস করছেন বা টিউশন করছেন, তিনি শখে লিখছেন বা পড়াশোনা করাচ্ছেন, সেটা আলাদা বিষয়। যদি সেখানে একটা আর্থিক সংযোগ থাকে, তাহলে যদি আপনার 100 টাকা রোজগার হয়, তাহলে আপনি 10 টাকা সঞ্চয় করতেই পারেন। এইটাকে বলা হয় হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। অতএব রোজগারটা ইম্পর্টেন্ট নয়। আমি এরকম বহু ক্ষেত্রে দেখেছি যে রোজগার প্রচুর টাকা করেছেন, বাট এন্ড অফ দ্য ডে আর 4-5 বছর বাকি বা 10 বছর বাকি রিটায়ারমেন্টের, তখন এসে বলছেন যে আমি কিছুই প্ল্যান করিনি, আমাকে প্ল্যানিংটা করে দিন। কিসের প্ল্যানিং? ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। আর একজন অনেক শুরু থেকে, মানে চাকরি জীবনের শুরু থেকে ইনভেস্ট করা শুরু করেছেন, তিনিও প্ল্যানিং করেছেন স্বল্প টাকা দিয়ে, কিন্তু সেই স্বল্প টাকাটাই এখন একটা বিশাল টাকায় গিয়ে পৌঁছেছে। দিস ইজ অল অ্যাবাউট ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। মানে আপনি ফিনান্স থেকে প্ল্যানিং এও চলে এলেন। এক্স্যাক্টলি। এই জন্যই একটা, মানে আপনাদের এই পাল্লায় পড়লে না আমাদের খুব ধাঁধ লাগে। তখন মনে হয়, এই যে আপনি বললেন যে একজন তার পেশাগত বা চাকরিগত জীবনে শুরু থেকে করেছে, কেউ শেষে এসে আপনার কাছে পড়ছেন। সঠিক বয়স কোনটা? ওই শুরুতেই বললাম যে আপনি 100 টাকা রোজগার যেদিন থেকে শুরু করলেন, মানে সেটা হতে পারে একদম আপনার চাকরি জীবনের শুরু বা আপনার প্রফেশনাল জীবনের শুরুয়াত, মানে সেটা সে যে কেউ হতে পারেন, সেই দিন থেকে আপনার ইনভেস্টমেন্ট করা শুরু করা উচিত। এবার বলবেন যে এর থামরুল আছে কোনো? এর কোনো থামরুল নেই। এবার যদি একটা এক্সাম্পল জানতে চান যে মিনিমাম তো কিছু একটা বলুন। 10% তো মিনিমাম হওয়া উচিত। মানে 10,000 টাকা রোজগার করলে 1,000 টাকা জমানো যেতেই পারে। এবারে 10,000 টাকার রোজগার করা দু ধরনের মানুষ হয়। একটা হচ্ছে সংসারের বিশাল বোঝা, তার 9,000 টাকাই খরচ হয়ে যায় বা 10,000 টাকাই খরচ হয়ে যায়, তাহলে কিছু করার নেই। বাট যদি সে নিজে থেকে একটু প্ল্যান করে যে অন্তত 1,000 টাকার ইনভেস্টমেন্টটা আগে করব, তারপরে 9,000 টাকায় যেভাবে খুশি সংসার চালাবো আমি চালাবো, সেটা একটা হতে পারে। আর যার বোঝা নেই, সে আবার বোঝা নেয় কিভাবে? মোবাইল কিনে ফেললো, কি একটু প্রয়োজন অতিরিক্ত খরচ করে ফেললো, ইম্পালসিভ বাইং করে ফেললো। অনলাইনের যুগে হাতে মোবাইল, কেনাকাটির তো শেষ নেই। এবার সেইখানে আপনারা যে আজ এফোর্টটা দিচ্ছেন যাতে মানুষের কাছে সেই
মেসেজটা মেসেজটা। পৌঁছায় যে হ্যাঁ আপনি আপনার শখ আহ্লাদ পূরণ করুন, অন্তত এই 10,000-এর মধ্যে থেকে 1,000 মিনিমাম আর ম্যাক্সিমাম যতটা পারেন জমানো শুরু করুন। কারণ অবিবাহিত একটি ছেলে এবং বা মেয়ের তার ইনিশিয়াল ডেতে হয়তো খরচ নেই যদি তার অন্যান্য কমিটমেন্ট না থাকে সংসারের প্রতি। তাহলে যতদিন পারছেন বাকি বোঝা জীবনে আসার আগে হুম। যতটা নিজেকে এগিয়ে রাখা যায়, ঠিক পড়াশোনার মতন। আচ্ছা, এই যে বললেন এতটা পার্সেন্ট করতে হবে 10,000-এর মধ্যে 1,000, এটা সঠিক পদ্ধতিটা কি হবে? কোথায় করবে? কোথায় করবে? আমরা ছোটবেলা থেকে যখন পড়াশোনা করেছি, প্রথমে ক্লাস 1, তারপর 2, 3, 4 করে আমরা এগোতে এগোতে গেছি। ঠিকই ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়েরও একটা পিরামিড আমরা বলি, হুম। ফাইন্যান্সিয়াল পিরামিড, হুম। যেখানে বেসিক যে আমার ইনভেস্টমেন্টটা স্টার্ট হবে সেটা গ্যারেন্টিড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, আচ্ছা। যেখানে কোনো রকম ভোলাটিলিটি থাকবে না, এবং তারপরে যে ইনভেস্টমেন্টটা আমার হবে সেইটা একটুখানি ভোলাটাইল ইনস্ট্রুমেন্টের মধ্যে আমি যেতে পারি। এবার যদি আপনি ভিজুয়ালাইজ করেন একটি পিরামিডকে, আর পিরামিডটাকে আমি 4টে ভাগে ভাগ করলাম, 1, 2, 3, 4 করে, তাহলে 4টে যদি ঘর বেরোয়, তাহলে একদম যে পিরামিডের নিচের ঘরটা সেটাই সবচেয়ে বেশি বড় জায়গা নিয়ে রয়েছে। এটি হচ্ছে একটা বিল্ডিং এর, যদি আমি উপমা দিই তাহলে হচ্ছে বিল্ডিং এর ফাউন্ডেশন। সো এইটা আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর ফাউন্ডেশনের জায়গা, যেখানে আপনাকে গ্যারেন্টিড ইনস্ট্রুমেন্ট রাখতে হবে। এই ঘরটা যতক্ষণ না ফিল আপ হবে ততক্ষণ অবধি আপনি পরের লেয়ারে যেতে পারেন না। পরের লেয়ারটা কি? খুব সাধারণ ভাষা যদি বলা হয় সেটা হচ্ছে যেখানে একটু ভোলাটিলিটি রয়েছে, মানে টাকা পয়সার একটু উপর নিচ হতে পারে, মানে উইচ ইজ রিলেটেড টু মার্কেট। শেয়ার মার্কেট। তার একটা খুব সহজ উপায় হচ্ছে এই মুহূর্তে মিউচুয়াল ফান্ড। মানে আপনার বিহাফে, আপনার হয়ে ফান্ড ম্যানেজাররা প্ল্যান করবেন যে কোথায় কখন ইনভেস্ট করবেন। তো এই জায়গাটা যখন আপনার কমপ্লিট হলো, মানে মিউচুয়াল ফান্ডের ঘর যখন পূরণ হলো, তখন আপনি যেতে পারেন শেয়ারে ইনভেস্ট করতে। এবার শেয়ার ইনভেস্টমেন্ট আপনার পুরোটাই নিজস্ব দায়িত্ব, কারণ আপনারই সিলেকশন, আপনার কখন আপনি ঢুকবেন মার্কেটে, কখন আপনি বেরোবেন সেটাও আপনার কল। এরপরে যে ঘরটা থাকছে সেটাই খুব সংকীর্ণ ঘর, সেটাতে আপনি ম্যাক্সিমাম স্পেকুলেশনের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেগুলোতে ইনভেস্ট করতে পারেন। এবার সেগুলো কি? এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সি, আচ্ছা। ঠিক আছে, বা এনি শর্ট অফ স্পেকুলেটেড যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে যেখানে আপনি স্পেকুলেট করেন, লাইক গোল্ড, সিলভার আজকে ডেটে হুম। স্পেকুলেশনের জায়গায় পৌঁছে গেছে। তো আপনার পোর্টফোলিওর, তাহলে যদি আমি আবার একবার রিভাইজ করি, তাহলে প্রথম ঘরটা হবে গ্যারেন্টিড ইনস্ট্রুমেন্ট, তারপরে মিউচুয়াল ফান্ড, তারপর শেয়ার, তারপর স্পেকুলেশন। এই পোর্টফোলিওটাকে যদি আপনি ঠিক করে ব্যালেন্স না করতে পারেন তাহলেই পোর্টফোলিওটা ইমব্যালেন্স হবে। কিরকম? এই পিরামিডটাকে এবার আপনি উল্টো করে বসানোর চেষ্টা করুন। হুম। মানে আপনার জীবনের শুরুতেই আপনি ইনভেস্ট করা শুরু করছেন ক্রিপ্টোকারেন্সিতে। কেন? শুনেছেন যে এক সময় এক্স টাকা ছিল, এখন ওয়াই ওয়াই হয়ে গেছে, তাহলে আমি সেই ওয়াই ওয়াইতে নেই, তাহলে এবার আমাকে ওয়াই ওয়াইতে পৌঁছাতে হবে। ইনভেস্টমেন্ট স্টার্ট করলেন, কিন্তু আপনার ইনভেস্টমেন্টে তো প্রথম ক্রিপ্টোকারেন্সি থাকার কথা না, প্রথমে শেয়ার থাকার কথা না, প্রথমে গ্যারেন্টেড ইনস্ট্রুমেন্ট। কি কি? পিএফ, যদি আপনার অপরচুনিটি থাকে, মানে যদি আপনি জব করেন সেই হুম। কোম্পানিতে যদি পিএফ থাকে, পিপিএফ, ব্যাংকের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে, এফডি। এফডি, রেকারিং। হুম। তারপরে যেটা অনেকেই এই মুহূর্তে হয়তো বিশ্বাস মানে একটু কম মানে এগোচ্ছেন তার দিকে, সেটা হচ্ছে কনভেনশনাল প্রোডাক্টস লাইক লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার এলআইসি পলিসি, হুম। হুম। যেখানে একটা গ্যারেন্টি আপনাকে একটা সার্টেন টাইমের পরে দেবে, ইন্স্যুরেন্স কভারেজও দেবে। এই ঘরটা পুরো কমপ্লিট হলো, তারপর আপনি এগোন মিউচুয়াল ফান্ড, শেয়ার বা ক্রিপ্টোকারেন্সির দিকে। সো এইটা একটা মানে এইটাকে যদি বলেন এটা থামলুন। আচ্ছা। এটাই থাম। আচ্ছা। আমরা একদম। আমরা আপনার কাছে মানে এই প্রশ্নের উত্তরে যেটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কত রকমের ইনভেস্টমেন্ট করা যেতে পারে। এগুলোকে আরেকটু ডিটেল আউট আমরা করব আমাদের বাকি যে সময়ের অবসর সেটাতে। বন্ধুরা যারা আমাদের অনুষ্ঠান এই মুহূর্তে ফেসবুকে দেখছেন এবং রেডিওতে শুনছেন, তাদের বলি যে ফোন করার সুযোগ আজকে নেই, সেটা আপনারা জানেনই, কিন্তু 9903059992 এই নাম্বারটিতে আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেজ যে কোনো কিছু করতে পারেন। আমরা আপনার প্রশ্ন নিয়ে আমাদের অতিথির কাছে পৌঁছে যাব
আমাদের ফেসবুক পেজেও প্রচুর প্রশ্ন নিয়ে আসতে পারেন। 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার কলকাতা। ফেসবুক পেজেও আপনি এসে ইনবক্স করতে পারেন। এই মুহূর্তে একটি প্রশ্ন এসে গিয়েছে বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য। অনিমেষ ভট্টাচার্য জিজ্ঞেস করছেন, এই কথা ঠিক না, এটা উনি, আচ্ছা, প্লিজ জানান, সদ্য অবসরপ্রাপ্ত প্রবীণ ব্যক্তি যার পেনশন আছে এবং যার পেনশন নেই, তারা কিভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যানটা করবেন? ওকে, আজকের দিনে মোটামুটি যারা মানে রিটায়ার করছেন, আমি ইন্ডাস্ট্রিতে অ্যাপ্রক্সিমেটলি 23-24 বছর রয়েছি, তাতে করে আজ থেকে 8-10 বছর আগের কথা বলছি, যেই সময় রিটায়ারমেন্টের পরে তারা প্ল্যান করতেন যে প্রথমে ব্যাংকে কিছু টাকা এফডিতে রাখবো, কিছু টাকা পোস্ট অফিসে রাখবো, আর সামান্য টাকা যদি আমার নলেজ থাকে তাহলে আমি মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে যাব। সেইটার পার্সেন্টেজ যদি জিজ্ঞেস করেন, খুব খুব সামান্য একটা পার্সেন্টেজ ছিল যারা একটু গতানুগতিক ইনস্ট্রুমেন্টের বাইরে যেতেন আর কি। এখন বিষয়টা অনেকটাই বদলে গেছে। কেন? এক তো হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, দ্বিতীয় হচ্ছে এই ইনফ্লেশনের যে বিষয়টা, সেটা মানুষ অনেকটা বেশি অবগত হয়েছেন এই বিষয়ে। যে ভারতবর্ষের যে ইনফ্লেশন, মানে যে খরচা বাড়ার যে মানে যে গুণে বাড়ছে খরচ, সেটা হচ্ছে 6% করে এভরি ইয়ার। তাহলে আজকের ব্যাংক রেট অফ ইন্টারেস্ট কত? 6 থেকে 6.5%। এবার আমার ইনফ্লেশন রেট 6%, আর আমার যেখানে ইনভেস্টমেন্ট করা রয়েছে সেখানকার রিটার্ন হচ্ছে 6%। তাহলে আমি ইনফ্লেশনকে বিট করতে পারছি না। একটা সময় যে টাকাটা নিয়ে আমি পেনশনের এজে এসে পৌঁছালাম, মানে 60 বা 65 বা 58, সেই সময় গিয়ে যে খরচটা দিয়ে তিনি তার জীবনযাত্রা শুরু করলেন, সেটাই 5 বছর পরে তার কাছে কম টাকা লাগতে শুরু করলো। কেন? মাসের যে খরচটা ছিল সেটা তো 5 বছরে বেড়ে গেছে। অতএব এই মুহূর্তে যে স্মার্ট প্ল্যানিং, সেটা হওয়া উচিত। গ্যারেন্টিড ইনস্ট্রুমেন্ট যা যা রয়েছে সেখানে একটা টাকা যাবে। কতটা টাকা? যতটা টাকা আপনার সংসার চালাতে খরচ হয়, সেই টাকাটা পাওয়ার জন্য যতটা আপনার লামসাম অ্যামাউন্ট দরকার, সেটা যেতে হবে গ্যারেন্টিড ইনস্ট্রুমেন্টে। আচ্ছা লেটস সে আপনার সংসার চালাতে লাগে হচ্ছে 20,000 টাকা, আচ্ছা তাহলে অ্যাটলিস্ট 40 lakhs আফটার রিটায়ারমেন্ট, 40 lakhs আপনার ব্যাংকে থাকতে হবে। কেন? 40 lakhs এর 6%, 2,40,000। 2,40,000 ডিভাইড বাই 12 উড বি 20,000। এবার এই 40 লাখের পরের যে টাকাটা, সেটা হতে পারে 10 লাখ, কারো কাছে 20 লাখ, কারো কাছে আরো বেশি। সেই টাকাটাকে তারা খানিকটা মিউচুয়াল ফান্ডে নিবেশ করতে পারেন। কোন কোন ইনস্ট্রুমেন্ট হতে পারে সেখানে? সেখানে খানিকটা ব্যালেন্স অ্যাডভান্টেজ বা হাইব্রিড টাইপের ফান্ডে ইনভেস্ট করতে পারেন, যেখানে ডেট ফান্ড এবং ইকুইটি দুটোরই কম্বিনেশন থাকবে। মানে আপনার 100 টাকার ইনভেস্টমেন্টের 60% টাকা থাকতে পারে গ্যারেন্টিড ইনস্ট্রুমেন্টে, ঠিক বলা যায় না মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে গ্যারেন্টি শব্দটা ইউজ করা যায় না, ডেট ফান্ডে, আর 40% টাকা থাকবে হচ্ছে ইকুইটিতে। অতএব এই যে 60% টাকা যেটা আপনার ডেট ফান্ডে রইল, এ আপনাকে কি দেবে? স্টেবিলিটি দেবে, আর 40% গ্রো করার একটা অপরচুনিটি দেবে। তো এইখানকার রিটার্ন কতটা হতে পারে? ম্যাক্সিমাম 8 to 10%, বাট 8% ভেবে ইনভেস্টমেন্ট করাটাই বেটার। তাহলে কি হবে? এই 5 বছর পরে যে আপনার যে ঘাটতিটা দেখা দেবে, এই অ্যামাউন্টটা আপনাকে হেল্প করবে সেই টাকাটাকে পূরণ করবার জন্য। আরেকটা ইনস্ট্রুমেন্ট এই মুহূর্তে বয়স্করা নিচ্ছেন, সেটা হচ্ছে SWP। ব্যাংকের পরিভাষায় হচ্ছে MIS, আর মিউচুয়াল ফান্ডের পরিভাষায় হচ্ছে SWP, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এইখানে যেটা হয়, এর মেকানিজমটা এরকম যে আপনি লেটস সে 10 লাখ টাকা রেখেছেন, সেখানে আপনি অ্যাজিউম করছেন যে 8% আপনি রিটার্ন পাবেন কি 10% রিটার্ন পাবেন। অনেকে বলেন 12ও তো পাওয়া যায়। দেখুন, এই 8, 10 বা 12 এই পাওয়াটা আপনার কন্ট্রোলে নেই, এটা মার্কেটের কন্ট্রোলে রয়েছে। তো মিউচুয়াল ফান্ডের প্রথম রিস্কটাই হচ্ছে চিন্তা ভাবনা, যে আমি যত লোয়ার সাইডে চিন্তা করব তত আমি সিকিওর। তো সেই জায়গা থেকে আমি এক্সাম্পলটাকে নিয়ে যদি আমি এগোই, তাহলে যদি 8 থেকে 10% গ্রোথ হয় ফান্ডটার, আর আমি সেখান থেকে 6% বা 7% করে চেয়ে নিলাম প্রতি মাসে, তাহলে এই যে ব্যালেন্স যে 3% বা
2% যে টাকাটা থাকছে এইটা আমার প্রিন্সিপালের সঙ্গে অ্যাড হতে থাকবে। ফলে কি হবে, আগামী দিনে যখন আমার এই বেশি টাকাটার প্রয়োজন পড়বে মানে সংসার চালাবার জন্য, তখন ওই বাড়তি টাকাটা আপনাকে সাহায্য করবে। সো এই প্যাটার্নে ইনভেস্টমেন্ট এখন খুব হচ্ছে এবং এটাই হওয়া উচিত। মিউচুয়াল ফান্ডের কথাতেই যখন আপনি রইলেন, তখন একটা দেখি মিউচুয়াল ফান্ড সম্বন্ধে একটা সতর্কীকরণ, তা হচ্ছে মিউচুয়াল ফান্ড আর সাবজেক্ট টু রিস্কস। মার্কেট খুব ছোট্ট করে লেখা থাকে, সবসময় কিন্তু এটা লেখা থাকে। তা আপনি যেটা বললেন যে একজন রিটায়ার্ড পার্সন, তিনি রিটায়ারমেন্টের সময় 30 লাখ 40 লাখ যাই পান, সেটা নিয়ে তিনি যদি মিউচুয়াল ফান্ডে অপ্ট করেন এবং আপনার অ্যাডভাইস মতোই যে মেজর পোর্শন 60%টা তিনি রাখলেন সেফ জোনে আর 40%টা তিনি রাখলেন ডিবেঞ্চার্স বা এই ধরনের কোনো জায়গায়, সেক্ষেত্রে ওই যে সাবজেক্ট টু রিস্ক, এইটা তার জীবনে কখনো বিপদ হয়ে আসতে পারে কিনা? হ্যাঁ, আসতে পারে। কারণ হচ্ছে এই যে স্ট্যাটুটরি যে নোটটা দেওয়া হচ্ছে, সেটার কারণটা হচ্ছে যে ডেট ফান্ড যেটা বলা হচ্ছে মিউচুয়াল ফান্ডে, এটা কিন্তু একটা টাইমে মানে একটা ভালো রকমের একটা শিক্ষা দিয়ে গিয়েছিল, সেটা কোভিড টাইমে, যেটাকে বলা হয় হচ্ছে ক্রেডিট রিস্ক। ডেট ফান্ডেও রিস্ক থাকতে পারে। কখন? মানে ডেট ফান্ডের কনসেপ্টটা হচ্ছে বন্ড কাইন্ড অফ জিনিসে ইনভেস্টমেন্ট করা হয়। মানে আমি সেই ভাষাতেই কথা বলছি যেটা আপনার বা আমাদের মানে শ্রোতারা বুঝতে পারেন বুঝবেন। আর কি। তো বন্ড টাইপের যদি ইনভেস্টমেন্টে যায়, সেইখানে বন্ডে কারা টাকাটা তুলছে? মার্কেটে বড় বড় প্লেয়াররাই, মানে যেসব কোম্পানিগুলো টপ প্লেয়ারে ইন্ডিয়াতে রয়েছে, মানে AAA যারা মানে স্থান অধিকার করে রয়েছে, সেই সব ইনস্টিটিউশনকে টাকাটা দেওয়া হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে এই ধরনের নামি দামি যারা ইনস্টিটিউশন রয়েছেন, তারা খুব একটা কথার খিলাপ করবেন না, মানে ঠিক সময় তারা পে ব্যাক করবেন। আচ্ছা, এবার একটি গার্মেন্টসের ব্যবসায়ী, তাকে আপনি টাকা ধার দিয়েছেন, এবার কোভিড টাইম এসে পৌঁছালো, জামা কাপড়ের বিক্রিটা কমে গেল, তার কিন্তু ইচ্ছা যে আপনার যে টাকাটা নিয়েছিল সেই টাকাটাকে সঠিক সময় পে ব্যাক করার, কিন্তু তার দোকান বন্ধ, তার ব্যবসা হচ্ছে না, সে আপনাকে পে ব্যাক করবে কি করে? তার মানে আপনি যে ক্রেডিটটা আমাকে দিয়েছিলেন, আমি আমার কোনো রকম ব্যাড ইন্টেনশন ছাড়াও আমি দিতে পারছি না, বিকজ আমার মার্কেটে বিক্রি হচ্ছে না, তো আমি আপনাকে টাকাটা দেবো কি করে? এইটাকে বলে ক্রেডিট রিস্ক। এই রিস্কটা যদি কোনো সময় আমাদের এই মানে কোভিড টাইমের মতন যদি আবার কোনো সময় যদি এরকম সিচুয়েশন অ্যারাইজ করে, তবেই একমাত্র রিস্ক। এই 0.% রিস্কটাকেও কিন্তু মাথায় রেখে সেবিকে এই কথাটা সকলের কাছে মেসেজ হিসেবে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে যে মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। আর একটু ভেঙে একদম সাধারণভাবে বুঝে নিই, তা হলো যে ওই একজন রিটায়ার্ড পার্সন, তিনি 100 টাকা রাখছেন, Correct. 100 টাকার হিসেবে ধরি, আপনার অ্যাডভাইস মতন 60 টাকা রাখছেন একদম Safe zone এ। সেফ জোনে। বাকি 40%-এর যেটা তিনি রাখছেন ওই ধরনের বন্ড বা ডিবেঞ্চার্সে, এবং যেটা অবভিয়াসলি যারা ফিনান্স ম্যানেজার তারাই ম্যানেজ করছেন, তার কত পার্সেন্ট, ওই 40-র মধ্যে কত পার্সেন্ট ওটা ওই ধরনের জোনে যায় যেটা সাবজেক্ট টু মার্কেট রিস্ক? না, আপনাকে কি বললাম, মিউচুয়াল ফান্ডের এনি পোর্টফোলিও মানে যে কোনো পোর্টফোলিওতেই কিন্তু এই একটা স্ট্যাটুটরি নোট দেওয়াই থাকে। হ্যাঁ, দেওয়া থাকে। এইবারে যখন ডেট ফান্ডে ইনভেস্ট করছি আমি, সেখানকার একটা সুবিধা হচ্ছে যে আমার বেরোবার সুযোগটা দেবে। মানে আমি যদি কোনো স্মেল করতে পারি যে এরকম কিছু একটা সিচুয়েশন অ্যারাইজ করছে, তাহলে তার আগে আপনি বেরিয়ে যান। যেটা ইকুইটিতে যদি আপনার একটা ফান্ড যদি আপনার ইকুইটি পোর্শনে থাকে, সেই ক্ষেত্রে আপনার বেরোতে অসুবিধা হবে। কেন? মার্কেট প্রত্যেকটা মিনিটে চেঞ্জ হচ্ছে, কিন্তু এই ডেট ফান্ডের যে মার্কেটটা, সেটা দুম করে চেঞ্জ হয় না। সেক্ষেত্রে ইউ উইল গেট টাইম, যেখানে আপনি টাকাটা নিয়ে বেরোতে পারেন। মানে 40% এর মধ্যে কতটা ডেট ফান্ডে থাকবে তাহলে? 20%? 20% 50-50 রেশিও রাখলেন, আর বাকিটা ইকুইটিতে। বাকিটা ইকুইটিতে। বেশ, তার মানে ওই জায়গাটা যে ওই যে 20 মানে 50% রইলো, 40% যে 50%, সেটাই হচ্ছে মূলত ওই ঝুঁকির ক্ষেত্র। ঝুঁকিটা। কারেক্ট। একেবারে। আরেকটা বিষয় আমরা সাজেস্ট করি, সেটা হচ্ছে এসটিপি, আচ্ছা, সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। আচ্ছা, সেটা কিরকম? আপনার এই যে ধরুন বেঁচে থাকা 20 লাখ টাকা, এই টাকাটাকে আপনি মার্কেটে নিয়েই গেলেন না কোনো পার্সেন্টেজে, মানে হাইব্রিড টাইপের ফান্ডেও নিয়ে গেলেন না, এটাকেই লিকুইড ফান্ডে রাখলেন, মানে যেখানে মোরালেস এই 6-7% মতন রিটার্ন একটা দেয়। এখান থেকে যে টাকাটা বেরোবে, সেইটা দিয়ে আপনি হয়তো
এসআইপি করলেন, তাহলে কি হলো, আপনার যে মূলটা সেটা কিন্তু সিকিউর হয়ে রইল। এর থেকে যে টাকাটা বেরোচ্ছে সেটাকে দিয়ে আপনি ইনভেস্ট করছেন এসআইপিতে। এই 5 বছর পরে যে গোলটাকে আপনাকে অ্যাচিভ করতে হবে, যে যখন আমার 5 বছর পরে খরচ বাড়বে, তখন আমি যে 40 লাখ টাকা রেখেছিলাম শুরুতেই, সেখানে আমাকে আরো 5 বছর পরে একটা 10 লাখ বা 5 লাখের একটা হুম, ফাইন্যান্সিয়াল একটা সাপোর্ট দিতে হবে। সেই জায়গায় এসআইপি যে রিটার্নটা সেটা আপনাকে সাহায্য করবে। আচ্ছা, তাহলে আমার কিন্তু যে মূলধনটা ছিল, যেটা আমার যে ইনভেস্টমেন্টটা ছিল, সেটা কিন্তু কোনোভাবে ইনসিকিউর জায়গায় রাখা হলো না। ঠিক। এটাও একটা কথা। আজকের দিনে দাঁড়িয়ে একজন মানুষ, তিনি গভর্নমেন্টারি হন বা কর্পোরেটারি হন, তিনি রিটায়ার করছেন। এখনকার তো ধরুন আমাদের যেমন পোস্ট অফিস, হুম। সেদিকে শুনছিলাম 7-8% ওরা বোধহয় একটা রিটার্ন দিচ্ছে 3 মাসে, বা এলআইসিও এরকম বোধহয় আছে, যে সেখানে একটা ফিক্স করে রাখলে হুম। 3 মাস অন্তর ইন্টারেস্টটা ড্র করা হুম, যাবে, হুম, 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 কিন্তু ইন্টারেস্ট রেটটা একটুখানি বোধহয় হাই। হুম। তাহলে সেখানে ওই যে এক্সট্রা 2% যেটা ইনফ্লেশন অ্যাবাভ যে হুম। পার্সেন্টেজটা, সেটাই তো আপনি বলছেন তাহলে এসআইপি তে রাখা। হ্যাঁ, মানে এসআইপি একদম একটা আলাদা বিষয়। সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের একটা প্রসেসের নাম হচ্ছে এসআইপি, এসআইপি যেটা আমাদের ব্যাংকিং পরিভাষায় হচ্ছে রেকারিং। মান্থলি ওটা ইয়েস। এসিএস এবার করে। পোস্ট অফিস কিন্তু ডেট ফান্ডের আন্ডারে আসে। হুম। তো পোস্ট অফিসে যখন আপনি ইনভেস্ট করছেন, তখন তার যে আপনার যে অ্যাসেট অ্যালোকেশন, যেটা এটা পুরোটাই পোস্ট অফিস মানে হচ্ছে যতদিনের জন্যই রাখছেন না কেন টাকাটা, সেটা গ্যারান্টিড ইনস্ট্রুমেন্ট হয়ে গেল। এবার এই যে রেট অফ ইন্টারেস্ট আপনি বলছেন, সেটার জন্য একটা বয়সে আপনাকে পৌঁছাতে হবে, এবং সেটা লং টার্মের জন্য হয় না সাধারণত, একটু শর্ট টার্মেই সেই রিটার্নটা পাওয়া যায়। এবার আমরা যে প্ল্যানিংটা করছি, এটা কিন্তু লং টার্ম প্ল্যানিং করছি, শর্ট টার্ম প্ল্যানিং করছি না, যে আজকে রেখেই 2 মাস পরে বা 6 মাস পরে বা 2 বছর পরে টাকাটা তুলে নেবো। আমরা প্ল্যান করছি যাতে আমার রিটায়ারমেন্টের পর থেকে, রিটায়ারমেন্ট হলো 60 বছরে, যদি সে 80 বছর বয়স অবধি তিনি যদি সার্ভাইভ করেন, তাহলে 20 ইয়ার্সের গেমটা তাকে এসআইপি তো সব ম্যানেজ সময় করতে তাই, হবে। হ্যাঁ, মিউচুয়াল ফান্ড তো। না, এইটা বিষয়টা কিরকম হয় ম্যাডাম, যে এই একটা পুরনো কথিত একটা বিষয় রয়েছে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে সবসময় লং টার্মে ইনভেস্ট করো। আচ্ছা, সেটা নয়। সেটা নয় না, সেটা সঠিক। আচ্ছা, বাট আপনার যদি খিদে পায় 5 বছর পরে, তা আপনাকে তো খেতেই তো হবে। তাহলে আপনার এই 5 বছরের মধ্যেও এসআইপি হয়, তাহলে 5 বছরের মধ্যে যদি আমাকে এসআইপি থেকে যদি অ্যাচিভ করতে হয়, তাহলে তার ইনস্ট্রুমেন্টগুলো কি কি হবে? ভুলটা কোথায় হয়ে যায়, যে একজন ইনভেস্টর, তার মনে হলো যে আমি 5,000 কি 10,000 টাকার একটা ইনভেস্টমেন্ট আমি স্টার্ট করব। তিনি ইদার গুগল সার্চ করবেন, বা ভিডিও দেখবেন, বা কোনো একজনের কাছে গিয়ে পৌঁছালেন ব্যাংকে বা কোথাও গিয়ে। যেটা সমস্যা হয় সেটা হচ্ছে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করার আগে, মানে ইনভেস্টমেন্ট করার আগে, শুরুতে আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে গোলটা নির্ধারণ করতে হবে, যে আমার টাকাটা লাগবে কবে। বা যিনি ইনভেস্টমেন্ট করাচ্ছেন তাকে জিজ্ঞেস করতে হবে হুম, যে আপনার এই 10,000 টাকা যেটা আপনি রাখতে চাইছেন, কতদিন পর টাকাটা লাগবে। এবার সে বুঝলোই না, জানলোই না যে 5 বছর পর লাগবে না 10 বছর পর লাগবে, তাকে যে যে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে দেওয়া হলো, সেটা হয়তো 5 বছরের গোলকে অ্যাচিভ করার জন্য ফিট হচ্ছে না, আচ্ছা, মানে ইকুইটি এক্সপোজড হয়ে গেছে। ইকুইটি এক্সপোজড যদি হয়, তাহলে পরে সেটাই লং টার্ম। আচ্ছা। তাহলে 10 বছর বা 15 বছরের ঊর্ধ্বে যদি কোনো ইনভেস্টমেন্ট হয়, তাহলে আপনি ইকুইটি এক্সপোজড হতে পারেন। কিন্তু 5 বছরের মধ্যে কোনো গোল অ্যাচিভ করতে হবে, তাহলে পুরোটা ইকুইটি আপনার যেতে পারেন আপনার অ্যাডভাইজেবল ইয়েতে, মানে প্ল্যানিংয়ে। আপনার ইকুইটিও থাকতে হবে, ডেট ফান্ডও থাকতে হবে। সো লং টার্ম বা মিড টার্ম, শর্ট টার্মটা নির্ভর করবে হচ্ছে আপনার কবে গোল অ্যাচিভ করতে হবে। কিন্তু আফটার রিটায়ারমেন্টটা খুব লং টার্মটা অনেক সময় কোয়েশ্চেন মার্ক থেকে যায় আর কি। কিরকম তখন বলুন? মনে হবে যে 5 ইয়ার্স 10 ইয়ার্স এর বেশি ভাবাটা, ভয় পায় মানুষ তো। না, একটা হচ্ছে যে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরে প্ল্যানিং, একটা হচ্ছে রিটায়ারমেন্টে পৌঁছানোর আগের একটা প্ল্যানিং। আচ্ছা, হ্যাঁ, আমি যে আফটার রিটায়ারমেন্ট যে টাকাটা এভাবে রাখবে, হ্যাঁ। সেটা সে যদি 5 বছর করে একদমই আফটার রাখতে চায়, রিটায়ারমেন্ট কখনই লং টার্ম লং টার্ম করা যাবে, আমি সেটাই বলছি। একদম আফটার রিটায়ারমেন্ট আপনাকে এই শর্ট টার্ম ভেঙে 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 এগোতে হবে, মানে আপনাকে 5 বছরের হরাইজন 5 বছরের হরাইজন করে সেটা কি এগোতে হবে। ঠিকঠাক টাকা পাওয়া যাবে হ্যাঁ, এসআইপি তে? দেখুন, এসআইপি হচ্ছে, আবার বললাম কি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট একটা মাধ্যম। মানে আপনি দেখুন, আপনি পেয়েছেন একটা টাকা, সেই টাকা দিয়ে আপনাকে প্রথমে যে টাকাটা সরাতে হবে সেটা হচ্ছে সংসারের বেসিক নিডগুলোকে পূরণ করার জন্য একটা টাকা। সেইটার পরে যে টাকাটা আপনার কাছে অতিরিক্ত থাকবে, সেইটা আপনি ওয়ান টাইম ইনভেস্ট করতে পারেন,
কারণ আপনার কাছে তো তখন ইনকামটা কোথায়? তখন তো আপনার কাছে ইনকাম হচ্ছে ইদার পেনশন থেকে অথবা ইনভেস্টমেন্টের আগেনস্টে। একদম। তো আমি প্রথমে কি করব? আমি প্রথমে আমার ডেলি লাইফের যে নিডগুলো রয়েছে ওটাকে আমি কমপ্লাই করার চেষ্টা করব। সেইগুলো যখন আমার কমপ্লিট হয়ে যাবে তারপরে তো আমি ইনভেস্টমেন্টে যাব। এবার আমার ইনভেস্টমেন্টের দুটো পথ, ইদার ওয়ান টাইম অর এলস এসআইপি, যদি আমি মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের কথা বলি। এবার 5 বছরের ইনভেস্টমেন্ট করবেন, এসআইপি করতেই পারেন। ওয়ান টাইম করবেন, লামসাম করতেই পারেন। কিন্তু আপনার পোর্টফোলিওতে যেন গ্যারেন্টিড ইনস্ট্রুমেন্টের একটা পোর্শন ডেফিনেটলি থাকে। একদম। আরেকটা খুব কমন একটা জায়গায় এই যে আপনি বলার পর আমার মনে হচ্ছে যে ধরুন আমাদের মতন সাধারণ মানুষের এই ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ে, হুম। তিনি রিটায়ার্ড পার্সন হোক বা ওয়ার্কিং হন, তার প্ল্যানিংয়ে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ হচ্ছে বিভিন্ন জন তো বিভিন্ন দিকে, হুম। কেউ ডাক্তার, কেউ চিকিৎসক, কেউ আমাদের মতন মিডিয়ার লোকজন, এরকম নানা রকম। তো কমন ভুল আমরা কি কি করি, মানে ভুলটা এই কারণেই জানছি যে ভুলগুলো জেনে গেলে অন্তত সেগুলোকে বাদ দিয়ে ক্রস করতে করতে যেতে পারবো। প্রথম যে ভুলটা করা হয়, যেটা একটু আগে বলছিলাম, সেটা হচ্ছে গোল ডিসাইড না করে ইনভেস্টমেন্ট স্টার্ট করে দেওয়া। সো প্রথম আপনাকে গোল সেট করতে হবে। এবার গোল কি কি থাকে? একজন ইন্ডিভিজুয়ালের গোল সাধারণত যেটা হয়, সে যদি বিবাহিত হয়, তার যদি সন্তানাদি থাকেন, তাহলে তার বাচ্চার একটা পড়াশোনার জন্য টাকা লাগবে। এবং যদি মেয়ে বা ছেলে হয়, দুটো ক্ষেত্রেই বাবা মার ক্ষেত্রে যদি সেরকম একটা কমিটমেন্ট থাকে যে আমি আমার ছেলে বা মেয়ের বিয়ে দেব। কারণ এই মুহূর্তে না মিশ্র একটা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, যে কেউ বলে বাচ্চারা আগামী দিনে কি করবে তাই আমি জানি না, বিয়ে দেবে কি, বিয়ে করবে কি করবে না তাই জানি না, এসব বিভিন্ন মন্তব্য করেন। আর বিয়ে করলে পরে তারা নিজেরা করবে, বা এর মধ্যে আমার কোনো দায়িত্ব নেই। আবার কেউ বলে না, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, আমি বিয়ে দেবো আমার ছেলের বা আমি বিয়ে দেবো আমার মেয়ের। তাহলে এটা হলো তার আরেকটা গোল। তারপরে তার রিটায়ারমেন্ট। তাহলে প্রথমে সে কি কি ফিক্স করলো, কি কি কারণে তার টাকা লাগবে, বাচ্চার বয়স অনুযায়ী কবে কবে টাকা লাগবে, মানে কোন কোন বছর টাকা লাগবে, বাচ্চার বয়স অনুযায়ী বিয়ের কোন বয়সে টাকা লাগবে, সেটা কোন সালে, এবং আপনার রিটায়ারমেন্ট আপনি কবে করতে চাইছেন। রিটায়ারমেন্টের ক্ষেত্রে অনেকে একটু অ্যাডভান্স রিটায়ারমেন্টের প্ল্যানিং বলছেন আজকাল, যে আমি 50-এ রিটায়ার করবো, কেউ বলছেন 55 রিটায়ার করবো, কেউ বলছেন 60-এ। তো সেটাই যদি হয় তাহলে সেটা আপনাকে ফিক্স করতে হবে। এই বয়সগুলোকে ফিক্স করলেন, ইয়ারগুলোকে ফিক্স করলেন, এবার অ্যামাউন্ট, পড়াশোনা করাতে কত টাকা লাগবে, আজকের একটা টাকা তো আগামী দিন আরেকটা টাকা, মাঝখানের যে সময়টা সেখানে আপনাকে ইনফ্লেশনকে কনসিডার করতে হবে। বিয়ের ক্ষেত্রেও তাই, আজকে বিয়ে দিতে যে খরচ আগামী দিনে তা নয়, সেই অ্যামাউন্টটাকে আপনি ডিফাইন করলেন। আজকে আপনার সংসার চালাতে যে খরচটা হয়, নিশ্চয়ই আজ থেকে 15 বছর পর বা 10 বছর পর বা 20 বছর পর সেই টাকাটা লাগবে না, আর থেকে বেশি লাগবে। তো সেই অ্যামাউন্টটাকে নির্ধারণ করা, যে আমার আজকে যদি 20,000 টাকা লাগে মাসের খরচ, তাহলে আজ থেকে 10 বছর পর এটা কত লাগবে, সেই টাকাটা পেতে গেলে আমায় কত টাকা রাখতে হবে ব্যাংক অ্যাকাউন্টে। এইভাবে যদি আমরা এগোই, তাহলে আমি ফার্স্ট যে কাজটা করে ফেললাম সেটা হচ্ছে আমার গোল সেটিং। তারপরে প্ল্যানে যাব যে এই এই গোলগুলোকে আমাকে যদি অ্যাচিভ করতে হয়, তাহলে কোন কোন ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমি যাব। আচ্ছা। তাহলে ইনস্ট্রুমেন্টকে আগে আমি ডিসাইড করব না যে কোন কোন ইনস্ট্রুমেন্টে যাব, আগে আমি গোল সেট করব। গোল সেট করব। এই বিষয়ে আরো বন্ধুদের অনেক অনেক প্রশ্ন থাকছে, আমি জানি অনেকে ভীষণ ভালো লাগছে অনুষ্ঠান, সেটা জানিয়েও আমাদের লিখছেন। আমরা আরো একবার জানিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9903059992। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমাদের মেসেজ করুন। আর আমাদের লাইভ অনুষ্ঠান তো যাচ্ছে 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা, সেখানেও আমাদের লাইভে এসে কমেন্ট সেকশনেও আপনারা আপনাদের প্রশ্নের উত্তর রাখতে পারেন। কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ভুলবেন না, 9903059992। আচ্ছা, এই যে একটু আগেই কথা হচ্ছিল যে ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য, যদি কেউ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে প্ল্যানিং করে, তাহলে কি ধরনের প্ল্যানিং তার জন্য সুটেবল এবং কত বছরের জন্য হওয়াটা সেটা ভালো? মানে আমরা তো বোর্ড এক্সামটা ধরি যে এই সময় 10 বা 12 বা তারপর ঠিক কত বছরের জন্য, এবং প্রথম থেকে শুরু করলে কি করা দরকার? এটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই মুহূর্তে। আগে একটা ধারণা ছিল যে আমার বাচ্চা হয়েছে, এখনো করেন হয়তো সেরকম টুকটাক ভুল, যেটা আমার বাচ্চা হয়েছে, আমাকে একটা
চিলড্রেন প্ল্যান কিনে নিতে হবে। এবার সেই চিলড্রেন প্ল্যানটা আদৌ সেই বাচ্চার পারপাসটা সলভ করবে কিনা সেটা আমাকে ডিসাইড করতে হবে। পারপাস মানে 18 বছর বয়স যখন হবে তখন একসঙ্গে সেই টাকাটা পাচ্ছি কিনা, যদিও বা একসঙ্গে নাও পান, অন্ততপক্ষে 18, 19, 20 যদি 4 বছরের কোর্স হয় তাহলে 21, যদি তারপরে মাস্টার্সে যায় তাহলে পরে 22, 23, তাহলে 5 বছরের একটা হরাইজন তার জীবনে আসতে চলেছে 18 থেকে 23 বছর বয়স অবধি তার বাচ্চা। এবার অনেকেই ভুল করে ফেলেন, বেশ কিছু প্রোডাক্ট কিনে ফেলেন আমি দেখেছি, যে 18তে একটা এক্স অ্যামাউন্ট পে করলো, 20তে দিল, 22-এ দিল, 24-এ দিল, 26-এ দিল, তার তো পড়াশোনার সময় কেটে গেল। হুম আর যে টাকাটা পেলো সেই টাকাটা পাওয়ার যে অ্যামাউন্টটা সেটা এতটাই ছোট যেটা তার পারপাসের আশপাশ দিয়েও যাচ্ছে না। হুম। কিন্তু সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা যারা ইনভেস্ট করছেন তারা কিন্তু তাতে টাকাটা ইনভেস্ট করছেন তার কষ্টার্জিত টাকা থেকে, কিন্তু তার পারপাস সে সলভ করতে পারছে না। এইটা একটা বিষয় ভাবতে হবে যে আমাকে যদি প্ল্যান করতে হয় তাহলে কোন বয়সের জন্য লাগবে সেটা বুঝে নেওয়া। হুম। 18 বছরে লাগছে এটা আমি বুঝে গেলাম, কত টাকা লাগবে। হুম আজকের দিনে মোটামুটি একটা মিনিমাম, যদি হ্যাঁ স্টুডেন্ট খুব ভালো গভর্নমেন্ট ইনস্টিটিউশনে চলে গেল, খুব যৎসামান্য টাকা তার পড়াশোনা হয়ে গেল, খুব ভালো কথা। আপনি সেইটার জন্য ওয়েট করতে পারেন না যে আপনার বাচ্চা কতটা পারফর্ম করবে, শেষের দিকে কতটা পারফর্ম করতে পারবে। কারণ শেষের দিকে কেন শব্দটা ইউজ করলাম আমি, যে শেষের দিকে যদি বাচ্চা পারফর্ম করতে পারছে না সেই অনুপাতে, তখন কিন্তু আপনার জীবন থেকে সময়টা কমে গেছে। একদম। তখন ওই গোলটাকে অ্যাচিভ করতে গেলে যত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে সেই টাকাটা হয়তো বা আপনার সামর্থ্যের মধ্যে হচ্ছে না, হুম তখন আপনি গোল মিস করতে পারেন। অতএব শুরুর থেকে ইনভেস্টমেন্ট করা উচিত বাচ্চার জন্য। তাহলে আমি যদি ধরে নিই যে কোনো একটা ইনস্টিটিউশনে আমার কলকাতা শহরেই 10 থেকে 15 লক্ষ টাকা কি 20 লক্ষ টাকা আজকের দিনে খরচ 3 বছর বা 4 বছরের কোর্সে, বাচ্চার বয়স যদি মোটামুটি ধরলাম আমি 5 বছর, তাহলে 13 বছর পর তার টাকা লাগবে। হুম হুম তাহলে আজকের ডেটে যদি 20 লাখ টাকা লাগে তাহলে 13 বছর পরে এই অ্যামাউন্টটাই হবে অলমোস্ট 40 lakhs। আমি 6% ইনফ্লেশন ধরে করেছি। আচ্ছা। যদি এটা 8 থেকে 10% বা 12% হয় তাহলে আরো বেশি হয়ে যাবে। কেন? আপনারা গুগল সার্চ করে দেখতে পারেন। যদি আপনি টাইপ করেন যে এই মুহূর্তে ভারতবর্ষের হায়ার এডুকেশনের ইনফ্লেশন রেট কি, you will see the answer which is 8 to 12%, depends on the institution. আমি খুব ন্যূনতম বললাম যে আজকের 20 লাখ, আগামী দিনে 40 লক্ষ টাকা। তাহলে 40 লক্ষ টাকা অ্যাচিভ করতে গেলে আপনাকে এই মুহূর্তে একটা এক্স অ্যামাউন্ট করে ইনভেস্ট করতে হবে। এবার সেটা কোথায় করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আপনি কনসাল্ট করতে পারেন। এরপরে আপনার কাছে আরেকটা উপায় রয়েছে, সেটা হচ্ছে কি এডুকেশন লোন। হুম এবার এই ভরসাতেই অনেকে থাকেন, বাচ্চার পড়াশোনার সময় তো এডুকেশন লোন আছে, কিন্তু কয়েকটা প্যারামিটার বুঝতে হবে। আপনার বয়স তখন কত হবে? হুম ইফ ইট ইজ 60 or 60 and above বা 60-এর থেকে কম, সেটা যদি হয় তাহলে হলো যে আপনি হয়তো লোন পাওয়ার জন্য এলিজিবল হলেন, বাট আপনার সিভিল কোনো কারণে ডিস্টার্ব হলো, বা আপনার কাছে ইনকাম ট্যাক্স ফাইল নেই, আপনার যে ইনস্টিটিউশন আপনি ভাবছেন সেই ইনস্টিটিউশনের সঙ্গে হয়তো সেরকম কমফোর্ট ফিল করছেন না সেই ব্যাংক, তাহলে এইরকম পরিস্থিতিতে হলে পরে হয়তো আপনাকে পুরো টাকা লোন দিল না, বা যতটা আপনার প্রয়োজন ছিল সেই গোলটা আপনি অ্যাচিভ করতে পারলেন না বলে কম্প্রোমাইজ করে হয়তো অন্য ইনস্টিটিউশনে নিয়ে যেতে হলো। এবার যখন আপনি লোনটা নিলেন তাহলে আপনাকে লোনটাও পে অফ করতে হবে। দ্যাট মিন ইউ হ্যাভ টু পে ইএমআই। কে দেবে? হয় আপনি, নয় আপনার বাচ্চা। হুম। সো আপনার কাছে যে সময়টা ছিল এই 5 বছর থেকে 18 বছর অবধি, মাঝখানে 13টা বছর, এই 13টা বছরে কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হয়েছিল ইনভেস্ট করার। তো এই সময়টা নষ্ট করে পরবর্তীকালে লোনের বাধায় জড়িয়ে যাওয়ার কোনো মানে হয় না। তাই জন্য আমি একটা কথা বলি যে ইনস্টেড অফ পেইং ইন্টারেস্ট টু দি ব্যাংক, ইউ ক্যান আর্ন ইন্টারেস্ট ইফ ইউ ক্যান স্টার্ট আর্লি। ঠিক, একদম সঠিক।
এই শুরু থেকেই এই ভাবনাগুলো যদি আমরা ভেবে ফেলি, আমাদের বন্ধুরাও নিশ্চয়ই শুনছেন, অনেকেই অনেক দেরি করে ফেলেছেন। একটা সময় এত সচেতনতা ছিল না, ইনভেস্টমেন্ট সম্পর্কে এত ভাবনা ছিল না। তারা হয়তো মনে করছেন যে দেরি হলেও শুরু করে ফেলতে হবে। ঠিক ঠিক। ধরুন এই দেরিটা বেশ খানিকটা দেরি হলো, রিটায়ারমেন্টের হয়তো আর বছর 10 বাকি, উম, অনেকটাই আর্ন করেছেন, খরচাও করে ফেলেছেন। হুম। এবার আর যদি এরম একটা সময় বাকি থাকে, কি করতে পারেন তিনি তখন? একটা হিন্দিতে একটা কথিত কথা আছে না, যে আঁখ খোলাতে সুভা। একদম মানে আপনি যেদিন ঠিক। বুঝলেন যে আপনার কিছু করা উচিত, সেদিনটাই আপনার দিন। আপনি ভাবতে ভাবতে আরো 5 বছর কাটিয়ে দিলেন, তাহলে আরো জীবন থেকে 5 বছর কেটে গেল। অতএব এই 10 বছরটাকে আপনি কিভাবে ইউটিলাইজ করতে পারেন, হুম। সেটাই প্ল্যানিং করতে হবে। হুম। এবার সেই প্ল্যানিংটার জন্য যেটা আপনাকে আবারও করতে হবে, যে আমি 10 বছর পর রিটায়ার করব, কত টাকা আমার প্রতি মাসে লাগবে। এখন আমি যদি আপনাকে এইভাবে এক্সাম্পল দিই, যে এই মুহূর্তে মোস্ট অফ দি ইনস্টিটিউশনে পেনশন নেই, তো নিজের পেনশন নিজেকেই বানাতে হবে। বিশেষ করে যারা প্রাইভেট ইনস্টিটিউশনে রয়েছেন এবং যারা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে রয়েছেন, যারা পেনশন পাওয়ার জন্য এলিজিবল নন বা যারা পাওয়ার জন্য এলিজিবল, আমি এই 3 ধরনের মানে টার্গেট অডিয়েন্সের সঙ্গে কাজ করি, তারই এক্সাম্পল আপনাকে আমি তারই আমি এক্সপিরিয়েন্স শেয়ার করছি আপনাদেরকে। পেনশন পান বা পাবেন, যে টাকাটা পেনশন পাবেন আগামী দিনে, সেই টাকাটা কি আপনার জন্য সাফিসিয়েন্ট হবে সেই সময়কার সংসার চালাবার জন্য? আমি প্রত্যেকটা সময়, আমি নিজে ঠিক করছি না, আমি সেই ব্যক্তিকেই জিজ্ঞেস করছি যে আপনার এই মুহূর্তে সংসার চালাতে কত খরচ হয়। তিনি একটা ফিগার বললেন, আমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখলাম যে অ্যামাউন্টটা ওই সময় লাগবে, আর তার পরিপ্রেক্ষিতে যে পেনশনটা উনি পাচ্ছেন, হয়তোবা সেখানেও একটা 30-40% একটা শর্টফল দেখা দিচ্ছে। তাহলে আমি কি আমার জীবনযাত্রায় 30-40% কি আমি কাটিল করবো? পারবো না। কারণ আমি আমার শেষ বয়সে গিয়ে আমার যে বেসিক নিডগুলো রয়েছে, এখন আমি ওষুধ খাই না, তখন আমাকে ওষুধ খেতে হবে। এখন আমার মেডিক্লেমের প্রিমিয়াম কম, তখন আমাকে মেডিক্লেমের প্রিমিয়াম বেশি দিতে হবে। এখন আমার অনেক খরচই হয়তো আমি মানে এফোর্ড করতে পারি কাজ করছি বলে, তখন তো আমি সেটা করছি না। একদম। তাহলে আমাকে ওই মানে কোথাও যদি ঘুরতে যাই আমরা, যেমন ব্যাগে একদম মানে ছোট ছোট জিনিসকে আমরা মিস করি না, মানে সেই জিনিসগুলোকে যেন আমার ব্যাগের মধ্যে ভরে রাখি, যাতে আমার ওখানে পৌঁছে অসুবিধা না হয়। ঠিক রিটায়ারমেন্ট প্ল্যানিংটাও সেভাবে করতে হবে, যে আমার জীবনে কি কি লাগতে পারে খরচ, সেইটাকে প্ল্যান তো আমাকে করতেই হবে। এবার যেই শর্টফলটা রইলো, সেই শর্টফলটার জন্য তাকে ইনভেস্ট করতে হবে আজকে থেকে। তার কাছে সেই পর্যাপ্ত টাকা থাকে, খালি ইচ্ছা লাগে বা জানতে লাগে। আরেকটা অডিয়েন্স হচ্ছে যাদের পেনশন নেই, তাদের কিন্তু বলতে হচ্ছে না, তারা নিজেরাই আসছেন আমাদের কাছে, তারা নিজেরাই প্ল্যানিং করছেন এবং তারা শুরুও করছেন সেভাবে। আরেকটা হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন। প্রাইভেট ইনস্টিটিউশনও পেনশন নেই, সেখানেও তারা কিন্তু প্ল্যান করছেন। তারা বুঝতে পারছেন আজকের এই অ্যাওয়ারনেসের যুগে যে হ্যাঁ, আমার খরচ বাড়বে, আর এই জীবনযাত্রাটা আমাকে চালাতে গেলে আমাকে টাকা জমাতে হবে। এবার কত টাকা জমাতে হবে সেটা হচ্ছে আপনার নিজস্ব খিদের ওপরে, আপনার কতটা প্রয়োজন টাকা। আমরা অনেকক্ষণ ধরে যে আলোচনাগুলো করছি, তাতে কোনো এক্সাম্পল সেই অর্থে আমি দিইনি। আমার মনে হয় একটা এক্সাম্পল দিলে হ্যাঁ, এত হ্যাঁ, সুবিধা হয় খুব ভালো। বুঝতে। ধরুন আপনার আজকের সংসার চালাতে খরচ, ন্যূনতম খরচ 20,000 টাকা। অঙ্কটা কিন্তু একটা মানে ভয়ানক একটা ফিগার আসবে হয়তো, যেটা আমি বলবো সেটা শুনে কেউ হয়তো শঙ্কিত হবেন বা কেউ মনে করবেন এটাই প্র্যাকটিক্যাল। সেটা হচ্ছে যে আজকের দিনে যদি 20,000 টাকা আপনার খরচ হয় মাস চালাতে, আর যদি ধরুন আপনার বয়স এই মুহূর্তে 48, তাহলে আর 12 বছর পরে রিটায়ারমেন্ট। তাহলে যদি ভারতবর্ষের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন যদি 6% হয়, তাহলে 12 বছরে খরচ ডবল হবে। এটাই অঙ্ক, রুলস অফ 72। তো 6% হিসাবে যদি বাড়ে খরচ, তাহলে আজকের 20,000 আগামী দিনে 40,000। এই 40,000 টাকা যদি প্রতি মাসে পেতে হয় এবং সারাটা জীবন, তাহলে কত টাকা আপনি ব্যাংকে ওই সময় রাখলে এই 40,000 টাকা করে প্রতি মাসে পেতে থাকবেন। এবার কত পার্সেন্টেজ আমি রিটার্ন পেতে পারি ওই সময়, ব্যাংক রেট অফ ইন্টারেস্ট আগামী দিনে বাড়বে কি কমবে সেটা আমাদের সকলের কাছে ক্লিয়ার। যে এক সময় ছিল 10-12%, সেটা নামতে নামতে 6% এসছে। তো 6 থেকে আগামী দিনে হয়তো আরো নিচে নামতে পারে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনি 6%ই পাবেন।
তাহলে এই আজকের 20,000, তখনকার দিনে 40,000, এই 40,000 পেতে গেলে আপনার কাছে 80 লক্ষ টাকা থাকতে হবে। কেন? 80 লক্ষ টাকার 6% হচ্ছে 4,80,000 ইন্টারেস্ট পেলেন ইয়ারলি, ডিভাইডেড বাই 12 would be 40,000। এবারে আপনার সংসার খরচ যা, সেই অনুযায়ী আপনাকে প্ল্যানিং করতে হবে। সাংঘাতিক। হ্যাঁ, সত্যি তাই। একটা মেসেজ এসেছে দেবাশিস বসু রানাঘাট থেকে। হুম। তিনি বলছেন, আমি জানতে চাইছি যে রিটায়ার করার পর পাওয়া টাকাটা ব্যাংক, পোস্ট অফিসের SCIS এর মতো নিরাপদ স্থানে না মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত? এটার আমরা উত্তর একটু আগেই দিলাম হ্যাঁ। পুরো বিষয়টাই। MFE কি? MFE কোনো টার্ম কিনা আমি জানি না। MFE, হ্যাঁ, কি নিজের ইচ্ছে মতন সময় ইনভেস্ট করা যায়? আচ্ছা, বোধহয় মিউচুয়াল ফান্ডে কি নিজের ইচ্ছা মতন ইনভেস্ট করা যায়? মিউচুয়াল ফান্ডে কি নিজের মতো ইচ্ছা? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার উত্তরটা একটু মজা করেই বলি আপনাদেরকে, যে এই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের যে মানে যে আপনার কাছে অ্যাপগুলো এই মুহূর্তে খুবই সহজলভ্য। মানে আপনি আপনার মোবাইল থেকে অ্যাপ ডাউনলোড করবেন আর আপনি ইনভেস্ট করা শুরু করে দিতে পারেন। এবার এইভাবে ভাবতে হবে যে আমি, যেটা উনি প্রশ্নটা করেছেন, আমি কি নিজের মতন শুরু করতে পারি? একদম পারেন, কারণ আপনার কাছে সে অপরচুনিটি রয়েছে। এবার মিউচুয়াল ফান্ডের যে ইনভেস্টমেন্টটা, তার যে নেচার আর বাকি যে আমাদের কনভেনশনাল যে ইনস্ট্রুমেন্টের যে নেচার, সেটার মধ্যে আমি একটু তফাৎটা বলি। আপনি ব্যাংকে ইনভেস্ট করবেন, এফডিতে, রেকারিংয়ে, পোস্ট অফিসে, পিএফএ, পিপিএফএ বা LICর মতন যে কনভেনশনাল প্রোডাক্টগুলো রয়েছে, এখানে আপনি জানেন যে একটা সার্টেন অ্যামাউন্ট আপনি পাবেন সার্টেন টাইমের পর। এর মধ্যে আপনার কিছু করার নেই, আপনি খালি ইনভেস্টটুকুই করবেন সময় মতন। মানে ঠিক রেস্টুরেন্টে আপনি খাবার খেতে গেছেন আর আপনি খাওয়ার অর্ডার দিয়েছেন যে আমি চিলি চিকেন ফ্রাইড রাইস নেবো, আপনাকে খালি সময় মতন চিলি চিকেন এবং ফ্রাইড রাইসটা দিয়ে দেবে। আপনি কিন্তু রান্নাঘরের ভিতরে ঢুকে দেখতে পাবেন না তারা কীভাবে বানালো। এই ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে সেরকম, যেখানে আপনার কিচ্ছু করার নেই, খালি আপনি টাকাটা সময় মতন জমা দেবেন, আপনার কাছে সার্টেন টাইমের পর টাকা আসবে। মিউচুয়াল ফান্ডটা হচ্ছে আপনার ঘরের কিচেন, ইদার আপনাকে রান্না জানতে হবে অথবা আপনাকে রান্নার লোক রাখতে হবে যে সঠিক নুন মশলা দিয়ে আপনাকে রান্নাটা পরিবেশন করতে পারে। সো মিউচুয়াল ফান্ড বিষয়টা আপনি নিজে স্টার্ট করতেই পারেন, আপনার মতন আপনি এক্সপেরিমেন্ট করতেই পারেন, করতে করতে 2-5 বছর পরে গিয়ে আপনি ঠিকঠাক জায়গায় রান্না করতে শিখলেন, হতে পারে। অথবা শুরুর দিন থেকেই আপনি অ্যাডভাইজারের সঙ্গে মতামত নিয়ে ইনভেস্টমেন্টটা করুন। বিশেষ করে এই এজে যিনি রানাঘাট থেকে প্রশ্নটা করেছেন, তার কিন্তু এতদিনের যে কষ্টার্জিত টাকাটা, সেটা যদি সে ইনভেস্ট করার প্ল্যান করেন মিউচুয়াল ফান্ডে, সেখানে যদি একজন কোচ না থাকে তাহলে মুশকিল। আমি তো এক্সাম্পলও দিই যে আমাদের যে ভারতীয় ক্রিকেট টিম, সেখানে যে কটা প্লেয়ার রয়েছে তারা প্রত্যেকেই খুব এক্সপার্ট, তারা অত্যন্ত ভালো প্লেয়ার, তার সত্ত্বেও অতগুলো কোচ ইন্ডিয়া টিমকে রিক্রুট করতে হয়েছে, বিকজ যাতে আমার টিম ভালো খেলে। তো এইটাও কিন্তু একটা খেলা, একটা গেম। তো সেই গেমে যদি আপনার কোচ না থাকে, হয়তো আপনি অসুবিধা পড়তে পারেন, আবার নাও পড়তে পারেন। আইডিয়ালি উচিত হচ্ছে একজন কাউকে অ্যাডভাইজার হিসেবে রাখা, অ্যাটলিস্ট এই সিচুয়েশনে যখন মার্কেট ক্র্যাশ করেছে, অ্যাটলিস্ট কুশন দেওয়ার জন্য তো একজন থাকবে। এই যে ফিনান্স প্ল্যান নিয়ে আমরা কথা বলছি, একটা কন্ট্রাডিকশন সেলফ কন্ট্রাডিকশন আসে যে ফিনান্স প্ল্যান আজকের নাকি ভবিষ্যতের, এই ভার্সেস প্রেজেন্ট টেন্স নাকি ফিউচার টেন্স? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা আমাদের কাছে আসেন তারা প্রথমেই এসে তারা কেউ কাগজে লিখে নিয়ে আসেন খুব মানে সিনসিয়ারলি, যে আমার ফিউচারে কিছু গোল আছে, যে গোলগুলোকে অ্যাচিভ করতে হবে। কি আমার এই মুহূর্তে একটা বাড়ি প্রয়োজন, যেহেতু আমার নিজের বাড়ি নেই। কেউ এসে বলেন যে আমার বাবার বাড়ি রয়েছে, আমার নিজের বাড়ি নেই, আমাকে নিজেকে একটা বাড়ি বানাতে হবে। কেউ বলেন যে আমার কর্মস্থলের থেকে আমার বাড়ি অনেকটা দূর, সেই জন্য কর্মস্থলের কাছাকাছি একটা বাড়ি লাগবে, গাড়ি লাগবে, বা আরো অন্যান্য কিছু ওয়ান্ট বেসড মানে গোল। অথবা নিড বেসড, মানে পড়াশোনার জন্য টাকা লাগবে, বিয়ে থা দেওয়ার জন্য পয়সা লাগবে, বা রিটায়ারমেন্টের জন্য। যা বললাম সব ভবিষ্যৎ নিয়ে কথা বললাম। গাড়ি 2 বছর পর, বাড়ি 5 বছর পর,
পড়াশোনা 10 বছর পর, বিয়ে আরো 15 বছর পর, রিটায়ারমেন্ট আরো 20 বছর পর। বাট হোয়াট অ্যাবাউট প্রেজেন্ট? একদম। প্রেজেন্ট বলতে কি বোঝাচ্ছে? প্রেজেন্ট বলতে আমি বা আপনি, আপনার ইনকামটা কে যদি আপনি প্রোটেক্ট না করেন আজকের দিনে, তাহলে আপনার ভবিষ্যতের যে প্ল্যানিংগুলো আপনি করছেন কি করে আপনি করবেন? মানে আপনি যে টাকাটা রোজগার করেন সেই রোজগারের টাকাটা যদি প্রোটেক্টেড না থাকে, তাহলে আগামী দিনে যে বাচ্চার পড়াশোনার জন্য যে টাকাটা লাগবে সেটা আপনি জমাবেন কোথা থেকে? আপনার যিনি ফ্যামিলিতে রয়েছেন তিনি কোথা থেকে টাকাটা পাবেন জমানোর জন্য? মানে বলতে চাইছি সোজা বাংলায় যে আপনার ইনকাম কি আদৌ প্রোটেক্টেড কারেন্ট সিচুয়েশনে? মানে ইফ এনিথিং গোজ রং, মানুষ এটা বিশ্বাস করতে চান না, বাট যখন আশেপাশে পরিবেশ পরিধির মধ্যে যখন দেখে যে কারোর কোনো দুর্ঘটনা ঘটেছে, তার মধ্যে তখন রিয়েলাইজেশন হয় যে আমার যদি এরকম কিছু হয়। বাট আমি বলবো যে কোনো রকম যদি নেগেটিভ থিঙ্কিং না করে, অনেকেই বলে কি যে এরকম নেগেটিভ থিঙ্কিং করবো কেন? এটা নেগেটিভ থিঙ্কিং নয় বেসিক্যালি, এটা হচ্ছে সেই এক্সাম্পলটা যে আপনি গাড়ি নিয়ে যদি বেরোন বাড়ি থেকে, একটা 4 হুইলার, হতে পারে সেই গাড়িটা নতুন, কালকেই কিনেছেন, তাতে যে স্টেপনিটা দেওয়া রয়েছে গাড়িতে, সেই স্টেপনিটা কিন্তু আপনি রেখে বেরোন না। কেন? এই চলার পথে যদি গাড়িতে যদি কখনো টায়ারটা পাংচার হয়, তাহলে স্টেপনিটা আপনাকে হেল্প করবে। হুম। অতএব আমি কোনো নেগেটিভ চিন্তা ভাবনার কথা বলছি না, আপনার যে ইনকামটা রয়েছে আজকের প্রেজেন্ট ইনকামটা, সেটাকে প্রোটেক্ট করুন। কিভাবে? আপনার ইনকাম বা এক্সপেন্স যদি লেটস সে 20,000 টাকা হয়, তাহলে আপনার 40 lakhs-এর ইদার ইন্স্যুরেন্স কভারেজ লাগবে অথবা আপনার লিকুইডিটি লাগবে। এবার লিকুইডিটি নেই, আপনি 40 লাখ টাকা জমি উঠতে পারেননি এখন অবধি, বাট আপনার ফ্যামিলিকে প্রোটেক্ট করতে গেলে 40 লাখ টাকা লাগবেই। 20,000 টাকার মানুষটি যিনি রোজগার করেন 20,000 টাকা, কেন 40 লাখ টাকা সাডেনলি বললাম? 40 লক্ষ টাকা চলে যাবে হচ্ছে ব্যাংকে ইফ এনিথিং গোজ রং। গোজ রং বলতে কি কি হতে পারে? ন্যাচারাল ডেথ, অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট, ডিসেবিলিটি, এর কোনো বয়স নেই। এই 20,000 টাকা, সেই যে টাকাটা রোজগার করতো সেই টাকাটা তার মিস হবে এই 3টে ঘটনার মধ্যে যদি কোনো একটা ঘটনাকে তাকে ফেস করতে হয়। তাহলে 40 লক্ষ টাকা যদি থাকে, তাহলে ব্যাংকে যদি চলে যায় 40 লক্ষ টাকা, তার 6% কত? 40 lakhs-এর 6% হচ্ছে 2,40,000 ইয়ারলি ইন্টারেস্ট, ডিভাইডেড বাই 12, আবারও 20,000 টাকা। তো মানে 20,000 টাকা যদি আপনার প্রোটেকশন লাগে ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়, তাহলে 40 লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভারেজ বা লিকুইডিটি থাকার দরকার। লিকুইডিটি বলতে কি? আপনি যে বাড়িতে থাকেন সেটা আপনার প্রপার্টি নয়, সেটা আপনার প্রয়োজন। সেই বাড়ি বাদে যদি অন্য বাড়ি থাকে যেটাকে আপনি বিক্রি করতে পারেন, সেটাই আপনার জন্য অ্যাসেট। সেই বাড়িতে যদি শরিক থাকে, তাহলে আবার আপনি এলিজিবল নন। এক্সাম্পলগুলো এই কারণে দিলাম যে এইটা শোনার পরে হয়তো অনেকে ভাবতে পারেন আমার কাছে এই টাকাগুলো রয়েছে, আমি বিক্রি করে দেবো, দিয়ে আমি 40 লাখ টাকা বানিয়ে নেবো। কিন্তু সেই টাকাগুলো যে বিক্রি করে সে পাবে, সেটার সময় রয়েছে একটা, কতদিনে পাবে? কিন্তু তার সংসারের খরচ তো পরের মাসেই লাগবে 20,000 টাকা, আবার কি করে পাবে? এর খুব সহজ অঙ্কটা হচ্ছে হোয়াট এভার ইয়োর মান্থলি ইনকাম, যাই আপনার মান্থলি ইনকাম হোক না কেন, তার 200 গুণ হওয়া উচিত আপনার ইন্স্যুরেন্স কভারেজ। আচ্ছা, ইয়েস, এটা হচ্ছে থাম্ব রুল। একদম। বাহ, আপনি জলের মতন করে এমন বোঝাচ্ছেন মনে হচ্ছে যেন সবটা এই করতে পারছি। বন্ধুরা, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেজে প্রশ্ন রাখতে পারেন 9903059992। ফেসবুকে অয়ন দলুই একটা প্রশ্ন রেখেছেন। অয়ন, আপনাকে বলি, আপনি নিশ্চয়ই উত্তরের অপেক্ষা করছেন। আপনার প্রশ্নটা না আমরা ঠিক হ্যাঁ। বুঝতে পারিনি, একটু সহজ করে যদি আরেকবার প্রশ্নটি লিখে দেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়, আমাদের অতিথির কাছে আপনার প্রশ্নটা নিয়ে আমরা হাজির হয়ে যেতে পারি। আমরা এতক্ষণ ধরে যা কিছু বললাম সেগুলো সবই ফিনান্স প্ল্যান। এই যে ফিনান্স প্ল্যান, যেটা আপনি একদম চমৎকার করে বলছিলেন যে 100 টাকার উপার্জন করে সেও যদি 10 টাকা জমায়, সেখান থেকে তার ফিনান্স প্ল্যান শুরু হতে পারে। বয়স থেকে বয়সে আমরা স্ট্যান্ডার্ড একটা জায়গা যদি ধরি, ভারতবর্ষে একটি ছেলে বা মেয়ে সে যদি নর্মাল পড়াশোনার সুযোগ পায় এবং নিজের মেধা বুদ্ধি পরিশ্রম দিয়ে নিজেকে প্লেস করতে পারে, তাহলে মোটামুটি 25 বছর বয়সে গিয়ে সে একটা চাকরি অথবা ব্যবসা বা পেশার একটা জায়গায়, বেসিক জায়গাটায় সে স্টার্ট করতে পারে। এই 25 থেকে 60 নর্মাল রিটায়ারিং এজ, পেশাদারদের ক্ষেত্রে রিটায়ারিং এজ হয় না, কিন্তু তবুও 25 থেকে 60 এইটুকু যদি আমি ধরি, তাহলে এই যে স্প্যানটা 35 বছর,
এই 35 বছরকে কি আপনি কোনো স্ল্যাবে ভাগ করবেন? এটাই প্রশ্ন আপনার। আমি যে প্রশ্নটার মধ্যে আপনার একটা প্রশ্ন ছিল, দুটো প্রশ্ন ছিল। হ্যাঁ। প্রথম প্রশ্নটার আগে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিই। আচ্ছা, বেশ। যে 25 বছর বা 26 বছরের ছেলেটি বা মেয়েটি 60 বছর বয়স বা 55 বয়স বা 50 অবধি সে কাজ করবে, এইটাকে কোনো স্ল্যাবে ভাগ করবো কিনা, এটা হচ্ছে আপনার একটা প্রথম প্রশ্ন। আরেকটা আপনার প্রশ্নের প্রশ্ন ছিল যেটা, যে যিনি ব্যবসা করেন তার তো রিটায়ারমেন্ট বলে কিছু নেই। খুব মজার জায়গা এটা, বিশ্বাস করুন। আপনি যেটা বলছেন, ব্যবসায়ীরাও এসে সেই মানে একদম সেম কথাটাই বলে, আমার আবার রিটায়ারমেন্ট কিসে। তখন আমি তাকে জিজ্ঞেস করি, আপনার জ্বর হলে সাধারণত কতদিন আপনি মোটামুটি কোমর নিয়ে উঠতে পারেন না? 2-5 দিন। তা আপনার আজকের বয়সে 30-35 বছর বয়সে বা 40 বছর বয়সে আপনি বলছেন যে জ্বর হলে 5 দিন আমি উঠতে পারি না বিছানা দিয়ে। আফটার 60 বায়োলজিক্যাল কারণে আপনার যে কাজ করার যে দক্ষতা বা যে এনার্জিটা, সেটা কিছুটা হলেও স্লো ডাউন হবে। ঠিক। তাহলে আমি শব্দটার সঙ্গে যাবেন না আপনি। রিটায়ারমেন্ট শব্দটা শুনতে হয়তো আপনার খুব পেইনফুল লাগছে, রিটায়ারমেন্ট করতে হবে না, প্যাসিভ ইনকাম জেনারেট করুন অ্যাটলিস্ট। এই শব্দটা ধরেই আমি বলছি যে আপনি প্রথম প্রশ্নটা যেটা করেছিলেন, যে 25 বছর বা 26 বছরের যে ছেলেটি বা মেয়েটি, তারা আজকের দিনে বলছেন, বিশেষ করে আইটি ইন্ডাস্ট্রির ছেলেমেয়েরা, ডিউ টু এআই, যে এত টাফ মার্কেট হয়ে গেছে, আমি জানি না কতদিন আমি জব করতে পারবো, একটা সার্টেন এজের পরে আমি নিজেরই হয়তো কিছু একটা বিজনেস স্টার্ট করতে হবে। তখন তার জন্য আমার দুটো সলিউশন। একটা হচ্ছে কি, যে তাকে একটা ব্যবসা করার জন্য টাকা দিতে হবে, লামসাম টাকা তাকে হাতে তুলে দিতে হবে, সে ব্যবসা করবে। আরেকটা হচ্ছে যে তার একটা প্যাসিভ ইনকাম জেনারেট করে দিতে হবে, অ্যাটলিস্ট বেসিক যে লাইফস্টাইলের জন্য যে খরচটা লাগে সেই টাকাটা তাকে প্ল্যান করে দিতে হবে। এবার সেই টাকা পয়সার কত টাকা লাগবে, সেই অনুযায়ী কত ফান্ড দরকার, সেই সব নয় ফিগার আউট হলো। এবার আপনি বলছেন স্ল্যাব, এই স্ল্যাব কিছু ভাগ করার আছে, সেই অর্থে স্ল্যাব ভাগ করার কোনো বিষয় নেই। কিন্তু একটা বিষয় খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আপনার যখন বয়স কম, তখন আপনি একটু রিস্ক ওরিয়েন্টেড ইনস্ট্রুমেন্টে বা ভোলাটাইল ইনস্ট্রুমেন্টে আপনি ইনভেস্ট করতে পারেন। যত আপনার বয়স বাড়বে তত আপনার রিস্ক অ্যাপেটাইট কমা উচিত আপনার বয়স অনুযায়ী। আপনি ভিতর থেকে কতখানি সাহসী, সেটা সাহস, সেই সাহসটা সাহস নয়, ফাইন্যান্সিয়ালি কি আপনার সেই সাহসিকতাটা দেখানোর দরকার আছে সেটা বুঝতে হবে। তো যত আপনার এজ বাড়বে তত আপনাকে প্রোটেকশনের দিকে যেতে হবে। প্রোটেকশন মানে কি, একটা এজ, সেই এজটা আপনার খালি গ্রোথের জন্য থাকবে, মানে গ্রো করবেন। আরেকটা এজ হচ্ছে গ্রোথ অ্যান্ড প্রোটেকশন, যাতে আপনার রিটায়ারমেন্টের আর 5 বছর বাকি আছে, তখনও আপনি অত্যধিক মাত্রায় ইকুইটি এক্সপোজড, মার্কেট কোনো কারণে যদি ক্র্যাশ করে তাহলে আপনি অসুবিধায় পড়তে পারেন। সো এই রিব্যালেন্সিং, এই যে শব্দটা, এর সঙ্গে পরিচিত হবে। হাউ টু রিব্যালেন্স মাই পোর্টফোলিও, সেটা জানতে হবে। সে রিব্যালেন্সিং করতে করতে নিয়ে হবে, এইটাকে আপনি স্ল্যাব বলতে পারেন। আচ্ছা। অয়নদুলুই ফেসবুকে প্রশ্নটা রেখেছেন এবার। স্যার, আমার বয়স 24, অবিবাহিত, প্রাইভেট চাকরিজীবী, বাড়িতে বাবা মা বোন আছে, আমার একটি লাইফ ইন্স্যুরেন্স আছে ও ইএসআই আছে ফ্যামিলির, আমি ফিউচারের জন্য কিভাবে প্ল্যান করতে পারি? খুব স্পেসিফিক প্রশ্ন। আমাকে প্রশ্নটা আরেকবার বলি, বয়স 24, অবিবাহিত, প্রাইভেট চাকরিজীবী, বাড়িতে বাবা মা বোন আছে, আমার একটি লাইফ ইন্স্যুরেন্স আছে এবং ইএসআই আছে ফ্যামিলির, আমি ফিউচারের জন্য কিভাবে প্ল্যান করতে পারি? আচ্ছা, আপনার জন্য উত্তরটা হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স আছে, লাইফ ইন্স্যুরেন্সের যে অ্যামাউন্টটা, যে ইন্স্যুরেন্স কাভারেজটা রয়েছে, সেইটাকে আগে আমাকে দেখতে হবে যে সেই অ্যামাউন্টটা আমার রিকোয়ারমেন্টের সঙ্গে ম্যাচ করছে কিনা। এবার আবারও আগের আলোচনাটাকে আমি আরেকবার রিপিট করছি, যে অয়নবাবু, যদি আপনার প্রতি মাসের খরচ যা হবে তার 200 গুণ আপনার ইন্স্যুরেন্স কাভারেজ নেওয়া উচিত, যদি আপনার এন্টায়ার ফ্যামিলি আপনার উপর ডিপেন্ডেন্ট থাকে। এরম হতে পারে যে আপনার যে টোটাল ইনকামটা, তার মধ্যে থেকে হয়তো একটা পোর্শন অ্যামাউন্ট আপনার পরিবারকে কন্ট্রিবিউট করতে হয়, তাহলে সেই অ্যামাউন্টটাই আপনাকে ক্যালকুলেট করতে হবে তার 200 গুণ। কারণ আপনার এই কন্ট্রিবিউশনটা পেতে পেতে আপনার পরিবার অভ্যস্ত হয়েছেন, সেই অভ্যাসেই তারা আজকে ডেটে জীবনযাত্রা করছেন এবং তারা অভ্যস্ত হয়ে গেছেন সেই লাইফস্টাইলটাতে। অতএব প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে এটাই, যে আপনার যত টাকার খরচ বা যত টাকার ইনকাম, তার 200 গুণ আপনার ইন্স্যুরেন্স কভারেজ হওয়া উচিত। সেটাতে রিটার্ন থাকতে পারে, সেটাতে নাও রিটার্ন থাকতে পারে, মানে
টার্ম ইন্স্যুরেন্স থাকতে পারে বা উইথ প্রফিট কোনো প্রোডাক্ট থাকতে পারে উইচ ইজ কনভেনশনাল প্রোডাক্ট। তার পরের যে প্রশ্নটা মানে আপনি যেটা বলেছেন যে আপনার ইএসআই রয়েছে, হুম। ইএসআইতে আপনার কি এন্টায়ার ফ্যামিলি এন্টাইটেলড সেটা দেখতে হবে। যদি সকলেই আপনার এই ইএসআই এর মাধ্যমে তারা উপকৃত হচ্ছেন মানে মেডিকেল কভারেজের মধ্যে রয়েছেন তাহলে ঠিক আছে। তা না হলে আপনাকে নিজের একটা পার্সোনাল মেডিক্লেম নিয়ে নেওয়া উচিত। আমি জানি না ওয়েদার ইউ আর ওয়ার্কিং ইন আ প্রাইভেট ইনস্টিটিউশন অর গভর্নমেন্ট ইনস্টিটিউশন। যদি প্রাইভেট ইনস্টিটিউশনে থাকেন, প্রাইভেট প্রাইভেট চাকরি। ইনস্টিটিউশনে, তাহলে প্রাইভেট ইনস্টিটিউশনের যেটা রয়েছে আজকে যে ইনস্টিটিউশনে রয়েছেন আপনি আগামী দিনে অন্য যদি কোনো ইনস্টিটিউশনে যান সেখানে আপনি ইএসআই এর বেনিফিট পাবেন কি পাবেন না সেটা আপনি জানেন না। অতএব আপনি যদি এরকম মানে জায়গায় থাকেন যে আপনি বুঝতে পারছেন না যে আমি পরবর্তী যে কোম্পানিতে যাব সেই কোম্পানিতে আমি ইএসআই পেতে পারি কি পারি না, সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে একটা ন্যূনতম সাম অ্যাসিওর্ডের পলিসি সকলের জন্য করে রাখা উচিত। এই প্রশ্নের আরেকটা উত্তরও দিই আপনাকে, সেটা হচ্ছে যে ধরুন আপনি হয়তো পরবর্তী কোম্পানিতে যাবেন সেখানে হয়তো ইএসআই পেতেও পারেন আপনি, কিন্তু একটা কোম্পানি থেকে যখন দ্বিতীয় কোম্পানিতে যাচ্ছেন তখন হয়তো মাঝখানে আপনার একটা 10 দিন 12 দিন বা 7 দিনের একটা ওয়েটিং পিরিয়ডও থাকতে পারে। সেইখানে কিন্তু আপনার পুরো এন্টায়ার ফ্যামিলি আবার উইদাউট ইন্স্যুরেন্স কভারেজ, সেইখানেও কিন্তু আপনার অসুবিধা পড়তে পারেন যদি কোনো রকম মানে সিচুয়েশন অ্যারাইজ করে। তো আমার মতামত একটা যৎসামান্য অ্যামাউন্টের মেডিক্লেম অ্যাটলিস্ট করে রাখা উচিত সকলের জন্য। এবার যদি বয়স বেশি হয় মা বাবার সেটাতে হয়তো প্রিমিয়ামটা একটু বেশি হবে, বাট আপনার প্রশ্নের উত্তর যদি আমাকে জানতে চান সেটা হচ্ছে নিয়ে রাখা উচিত একটা মেডিক্লেম। আরেকটা কথা বলি, যখন আমরা এই জীবন বীমা করার কথা বলি, অনেকেই সাজেস্ট করেন যে যখনই কোনো অর্থ রাখা হবে ওটাকে জীবন বীমা করে ফেলা, যত রকমের জীবন বীমা আছে করে ফেললেই, মানে প্রাইভেট এবং সরকারিগতভাবে। জীবন বীমা কি টাকা বাড়াতে সাহায্য করে? তা তো নয়, সেই অর্থে তো নিশ্চয়তা দেয়, কিন্তু একটা টাকাকে বাড়াতে দীর্ঘদিন ধরে জীবন বীমা তো সেই সহায়তা করে না, নাকি না? সেটাও আমার ইনভেস্টমেন্টের একটা ভালো টুল। আবার একটা খুব মানে ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন আপনারা। এই মুহূর্তের একটা মানে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে মিউচুয়াল ফান্ড 10-12% রিটার্ন দেয়, লাইফ ইন্স্যুরেন্সের মতন যে ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো এতদিনের যে মানে ইনস্ট্রুমেন্টের যে ধারাটা সেই ধারা কি এই ধরনের রিটার্ন দিতে পারে? অতএব আমি আর লাইফ ইন্স্যুরেন্স করব না, বা যেগুলো চলছে সেগুলোকে বন্ধ করে দেবো। প্রথম কথা হচ্ছে যে আমাকে এটা বুঝতে হবে যে আমি যখন খাবার খেতে বসি আমার পাতে খালি ভাত আর মাংস বা মাছ থাকে? তাহলে কেন ডাল থাকে? তাহলে কেন সবজি থাকে? ঠিক। নিশ্চয়ই তার পিছনে কারণ রয়েছে, কারণ আমার শরীরের যে প্রয়োজনীয়তাগুলো রয়েছে সেগুলো সবকটাকে যদি অ্যাচিভ করতে তাহলে আমাকে সব খাবারই অল্প অল্প করে খেতে হবে। অতএব এইটার অঙ্ক কষতে গেলে ভুল হয়ে যাবে যে আমাকে কি এই ইনস্ট্রুমেন্টটা কি আমাকে টাকা গ্রো করতে সাহায্য করবে? না, এই ইনস্ট্রুমেন্টটা আপনার রিস্কটাকে মিনিমাইজ করবে। ইফ এনিথিং গোজ রং টু ইউ তাহলে আপনার ফ্যামিলি যেন প্রোটেক্টেড থাকে। যদি মার্কেটের যে সিচুয়েশন যদি লং টার্মে 20 বছরের একটা আপনি টাইম হরাইজন ধরছেন, 20 বছর পরে ইন্ডিয়ান ইকোনমি কি থাকবে আপনি জানেন না, আমি জানি না। অতএব ইকোনমি বলতে ভালোর দিকে যাবে সেই জায়গায় আমিও আশাবাদী আপনিও আশাবাদী, কিন্তু কোন সিচুয়েশনে কি মেকানিজমে চলবে আপনি আমি জানি না। অতএব আমার ইনস্ট্রুমেন্টে এই গ্যারান্টিড প্রোডাক্টও থাকতে হবে এবং নন গ্যারান্টিড প্রোডাক্টও থাকতে হবে, তার একটা প্যারামিটার আছে। প্যারামিটারটা আবার আরেকটা সাবজেক্ট বেসিক্যালি। হেলথ ইন্স্যুরেন্স এইটা আজকের দিনের একটা বড় চ্যালেঞ্জের জায়গা, কারণ অন্যান্য দেশ ইউরোপ আমেরিকাতে আমরা শুনেছিলাম 80-90-এর দশকে, আর ভারতবর্ষ কিন্তু গত 20 বছরে একটা বড় রকমের ট্রান্সফরমেশন ঘটে গিয়েছে হেলথ সেক্টরে, যেখানে পাবলিক সেক্টর অর্থাৎ গভর্নমেন্ট হসপিটালস থেকে প্রাইভেট সেক্টর হসপিটালস গুলো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছে ক্রমশ। আমরা কাউকে ছোট না করেই ঠিক কথা। পরিষেবার দিক থেকে বিভিন্ন রকম আধুনিক চিকিৎসার দিক থেকে, সেখানে দাঁড়িয়ে আজকের সময়ে হেলথ ইন্স্যুরেন্স যেন মনে হয় এজ আ মাস্ট। আমি দুটো অ্যাসপেক্টই রাখছি, আপনি দুটোকে আলাদা আলাদা করে বলবেন। একটা হচ্ছে যারা ধরুন সরকারি বা কর্পোরেটে আছেন তাদের সরকারি বা কর্পোরেট কিছু হেলথ ইন্স্যুরেন্স কাভারেজ আছে, আর যাদের সেটা নয়, যাদের সেটা নেই,
তাদের। যারা আছেন অলরেডি কাভারেজের মধ্যে তারা অ্যাডিশনাল কোনো ইন্স্যুরেন্স করবেন কিনা, আর যারা নেই তাদের তো করতেই হবে। এই দুটো পার্টি যদি একটুখানি কাইন্ডলি। আহ, আজকের দিনে মোটামুটি ধরুন যেসব এমপ্লয়িরা প্রাইভেট ইনস্টিটিউশনে রয়েছেন, যারা মোটামুটি বড় ইনস্টিটিউশনে রয়েছেন, সব কোম্পানিতেই কাভারেজ দেওয়া থাকে। এবার এই কনফিডেন্সটা কিন্তু মাঝে মধ্যেই অসুবিধা ফেলে দিচ্ছেন। তারা কিন্তু মানে তাদের কোনো দোষ নয়, তারা হয়তো সেই প্রবলেমটা যখন ফেস করছে তখন মনে করছেন যে আমি এটা ভুল করে ফেলেছি। যেটা কিনা আমরা সবসময় বলতে চাই তাদেরকে, সেটা হচ্ছে একজন ভাবছেন যে আমি অলরেডি ইন্স্যুরেন্স কাভারেজ নিয়ে রেখেছি, মানে আমার কোম্পানি দিয়েছে, আমার আবার কিসের ইন্স্যুরেন্স প্রয়োজন রয়েছে। অথবা বাবা মাকে তার নিজের সঙ্গে রেখেছেন তার কোম্পানির পলিসির মধ্যে, যেটা কিনা তার বাবা মার ইন্স্যুরেন্স কাভারেজ হয়ে যাচ্ছে। এবার এই দুটো যে কনফিডেন্স, সেই কনফিডেন্সটা ব্রেক হচ্ছে যদি এরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ করে। কিরকম? বাবা মার পলিসি যে সব কোম্পানি কভার করবে সেরকম কোনো বিষয় নেই। কোনো কোম্পানিতে হয়তো বাবা মার পলিসিতে আপনাকেই পেমেন্ট করতে হয়, পেমেন্টটা হয়তো গভর্নমেন্ট মানে কোম্পানি দিচ্ছে না, আপনাকেই পেমেন্ট করতে হয়, কিন্তু সেই পলিসি নেওয়ার যে পদ্ধতিটা সেইটাই হয়তো আপনার পরবর্তী কোম্পানিতে নেই। তখন আপনি মা বাবাকে কি করে অ্যাড করবেন? এবার আপনি একটা ভালো স্যালারি একটা প্রপোজাল পেয়েছেন, আপনি স্যালারিটাকে আপনি অ্যাচিভ করার চেষ্টা করবেন, নাকি মা বাবার ইন্স্যুরেন্স কাভারেজের জন্য প্রিভিয়াস কোম্পানিতে থেকে যাওয়ার চেষ্টা করবেন? আপনি স্বভাবতই চেষ্টা করবেন যে এই পরবর্তী কোম্পানিতে যাই। এবার এইখানে পৌঁছালেন, গিয়ে দেখলেন মা বাবার পলিসি আপনার নেওয়া পসিবল নয়। তখন আপনি মা বাবার পলিসি যদি নেন বাইরে থেকে, ইন্ডিভিজুয়াল পলিসি, সেই ক্ষেত্রে আপনাকে কোয়ালিফাই হতে হবে যে আপনার বাবা মা যে ওষুধগুলো খান, বা যদি কোনো এক্সিস্টিং অপারেশন বা ডিজিজ থেকে থাকে, সেইগুলো ডিক্লেয়ার করার পরেও আপনার পলিসি হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আপনি অসুবিধায় পড়ে গেলেন। তাহলে আমার সাজেশন হচ্ছে যে নিজেদের পলিসি নিজেরা করে রাখুন। প্রিমিয়াম হয়তো বা আপনার কোম্পানি থেকে দিলে পরে একটু হয়তো কম পড়তো, সেটা ইন্ডিভিজুয়াল পলিসি নিলে হয়তো একটু প্রিমিয়ামটা বেশি পড়বে, কিন্তু এই সমস্যাটায় পড়তে হবে না। কারণ তখন আপনি হাত কামড়াবেন যে যখন অসুস্থতা হবে আর আপনার মা বাবার মেডিক্লেমটা নেই, তখন যখন হসপিটালে গিয়ে যখন একটা লক্ষাধিক টাকা খরচ হবে, তখন মনে হবে এর থেকে বেশি টাকা প্রিমিয়াম দিলে বরঞ্চ আমি ভালো করতাম। আমার কাছে এক্সাম্পল রয়েছে। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করেন, ওয়াইফ জব ছেড়েছেন, তার ইস্যু মানে বেবি হয়েছে বলে বলেছেন যে আমি 2 বছর মতন আমি চাই যে আমার বেবিকে টাইম দিই, তো 2 বছর জন্য আমি জব করব না। এবার ভদ্রমহিলার মা বাবার পলিসি ছিল হচ্ছে মেয়ের সঙ্গে, কোম্পানি লিভ করার সঙ্গে সঙ্গে কি হয়েছে, তার ইন্স্যুরেন্স কভারেজ জিরো হয়ে গেছে সেদিন থেকে। এবারে কি হলো, উনি যখন নতুন পলিসি নিতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে শ্বশুরমশাইয়ের স্টেন বসানো আছে। এবার পলিসি পাবেন হয়তো বা, তখন প্রোডাক্টটা একটুখানি সীমিত প্রোডাক্ট হয়ে গেল, যে প্রোডাক্টটা প্রিমিয়াম টু হাই। প্রিমিয়ামটা বেড়ে গেল, তাহলে আপনি অসুবিধায় পড়ে গেলেন। আর যদি এরকম কোনো ডিজিজ থাকে যেটা কোম্পানি অ্যাকসেপ্টই করবে না, তাহলে তো উইদাউট ইন্স্যুরেন্স কভারেজ, তাহলে তো আপনি আরও সমস্যায় পড়লেন। তাই জন্যে নিজের পলিসি নিজে করে রাখা উচিত। মা বাবারটা বললাম আমি। এবার হচ্ছে ইন্ডিভিজুয়ালস, যারা নিজেরা মনে করছেন আমাদের কাভারেজ রয়েছে, আমাদের কি প্রয়োজন আছে, তাদেরকে আমি বলবো যে ইদার আপনি রিটায়ারমেন্টের কাছাকাছি পৌঁছাচ্ছেন, যতদিনে আপনি রিটায়ারমেন্টের সামনে গিয়ে পৌঁছালেন ততদিনে হয়তো আপনার হেলথ আস্তে আস্তে ডিটোরিয়েট করছে। আপনি যতদিন এই কোম্পানিতে ছিলেন ততদিন অবধি আপনি কভার ছিলেন, যখন রিটায়ারমেন্টে পরে যখন পরবর্তীকালে যখন আপনার নিজস্ব জীবনযাত্রা শুরু হবে তখন আপনি মেডিক্লেম নিজে নিতে যাবেন। এবার নিতে গেলে দুটো অসুবিধা, একটা হচ্ছে আপনাকেও আপনার শরীর স্বাস্থ্য হিসেবে আপনাকে কোয়ালিফাই করতে হবে, এবং মোস্ট অফ দি কোম্পানিজ, বলতে পারেন সবকটা কোম্পানিরই একটা রুলস রয়েছে, সেটা হচ্ছে আপনি যখন প্রথম কোনো মেডিক্লেম পলিসি কিনছেন তাহলে প্রায় 24 থেকে 27টার মতন ডিজিজ রয়েছে, যে ডিজিজগুলো প্রথম 2 বছরে কাভারেজ দেবে না আপনাকে। আচ্ছা। তাহলে আপনি রিটায়ারমেন্টের সময় গিয়ে পলিসিটা নিলেন, তাহলে আপনাকে ওয়েট করতে হবে আরো 2 বছর হুম। এই সব কটা কাভারেজ নেওয়ার জন্য। তাহলে অন্তত পক্ষে 2 বছর আগে তো নিতেই হবে। হুম। আর যদি এত কিছু না ভাবেন, প্যারালালি পলিসি রাখুন,
তার এক্সাম্পলটা এটা যে আপনি আজকে যে কোম্পানিতে রয়েছেন, পরবর্তী যে কোম্পানিতে যাবেন, হয়তোবা আপনি যে স্টেশনে জব করছেন সেই স্টেশনে আপনাকে পরবর্তী কোম্পানিও আপনাকে ইন্স্যুরেন্স কভারেজ দেবে। কিন্তু একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে যাওয়ার মাঝখানে হয়তো 7-10 দিনেরও একটা গ্যাপ থাকে। এই 7-10 দিন আপনার কাছে ইন্স্যুরেন্স কভারেজটা নেই, মানে আপনি উইদাউট হেলমেট আপনি বাইক চালাচ্ছেন। এবার কেউ যদি বলেন 7-10 দিনেরই তো ব্যাপার, 7-10 দিনে যদি আপনার কিছু না হয় তাহলে আগামী 70 বছরেও কিছু হবে না আপনার। যেটা বলতে চাইলাম, এই 7-10 দিনের মাঝখানে আপনি গাড়ি বাইক চালাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো একটা শারীরিক কারণে আপনাকে হসপিটালাইজড হতে পারে, একদম। বা আপনার পরিবার হসপিটালাইজড হতে পারেন, সেখানে আপনি অসুবিধা পড়তে পারেন। তারও এক্সাম্পল ভরে ভরে রয়েছে আমাদের কাছে। তো অতএব নিজেদের মেডিক্লেম নিজেদের করে রাখা উচিত, হয়তোবা মিনিমাম সাম অ্যাসিওরটাই নিয়ে রাখলেন, সেটাই আপনাকে সাহায্য করবে। রাইট, তার মানে খুব ভালো। মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যেমন ওই ক্ষেত্রে আপনি বলছিলেন 200 টাইমস, কারেক্ট এই ক্ষেত্রে ওই ধরনের কোনো বিষয় না, না। একটা প্রোটেক্টিভ জায়গা রাখলেই যত। প্রোটেক্টিভ জায়গাটা কতটাই, মানে এই মেজারটা করবো কি করে আমি, এটাও কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট একটা আপনি জায়গা আপনাকে পয়েন্ট আউট করলেন যে কেউ শহরে থাকেন, হুম। শহরে থাকলে সে শহরের হসপিটালেই যাবেন স্বভাবতই। এবার শহরে কোন হসপিটালে যাবেন? যে হসপিটালে আপনার ভালো ট্রিটমেন্ট হতে পারে বলে মনে করি। উইদাউট টেকিং এনি নেম, আমরা ধরবো যে বড় হসপিটালগুলোতেই যাব। তো বড় হসপিটালগুলোতে গেলে খরচ বেশি। এবার খরচটা কত বেশি ডিপেন্ড অন দ্য মানে ডিজিজ বা অপারেশন, যেটার উপরই ধরুন না কেন আপনি। খুব কম করে হলো 5 থেকে 7 লাখ টাকা বা 10 লাখ টাকার নিচে মেডিক্লেম করার মানে বোকামি। 5 লাখ, 7 লাখ, 10 লাখের যদি আপনি কোটেশন নেন, প্রিমিয়ামের সামান্য ডিফারেন্স হয়। সো অ্যাটলিস্ট মেডিক্লেমের জায়গা থেকে শক্তিশালী থাকুন। হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকছে না, হতে পারে আপনার এক্সিস্টিং মিউচুয়াল ফান্ডে টাকা নেই বা অন্যান্য ইনস্ট্রুমেন্টে টাকা নেই। হেলথ ইন্স্যুরেন্সটা অন্তত পক্ষে শক্তিশালী করে রাখুন, অন্তত আপনার পরিবারের যিনি ভর্তি হবেন তাকে গিয়ে যেন কোথাও রকম ফাইন্যান্সিয়াল কম্প্রোমাইজ না করতে হয়। সো মিনিমাম 10 লাখ, ম্যাক্সিমাম এনি অ্যামাউন্ট। 1 কোটি টাকা অব্দি কভারেজ নিতে পারেন আজকের ডেটে। বেশ বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করতে পারেন আপনি। বেশ, এইবারে একটা জায়গায় চলে আসি, সেই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। তা হলো যে আমরা আমাদের এই গোটা অনুষ্ঠানটাই আহ, যাদের জন্য, ইনফ্যাক্ট মানে যারা কলেজ গোয়ার সেখান থেকে আরম্ভ করে রিটায়ার্ড পার্সন সবাই আমাদের এই অনুষ্ঠানের ভিউয়ার বা লিসনার। আমরা খুব স্পেসিফিক এবার কতগুলো জায়গা একটু ধরার চেষ্টা করি, যেহেতু ঘড়ির কাঁটা আমাদেরকে বেশ চোখ রাখাচ্ছে, যেন মিনিট 15 আপনাকে আমরা পাবো। তা হলো আজকের সময়ে ইয়াং জেনারেশন আপনার কাছে সবাই আসে, হুম। আমাদের অনুষ্ঠান শোনে আপনার কাছে। ঠিক। ইয়াং জেনারেশনের ইনভেস্টমেন্টের আগ্রহ ঠিক কতটা? মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা রিয়েল ওয়ার্ল্ড থেকে তো রিলস ওয়ার্ল্ডে বেশি থাকি, সেই কারণেই বলি। না, এখন মানে আমি বললাম যে আমি প্রায় 23 বছর ইন্ডাস্ট্রিতে রয়েছি। আমি শুরুর দিকে মানে আমার কেরিয়ার যখন আমি স্টার্ট করি, তখন আমি আইটি ইন্ডাস্ট্রির ছেলেমেয়েদের সঙ্গে কাজ করা শুরু করি। তখন তাদের একটা ধারণা ছিল যে প্রথমে চাকরি পেয়েছি, প্রথমে গাড়ি কিনতে হবে, মানে ইএমআই দিয়ে, তারপর একটা ফ্ল্যাট কিনতে হবে, তারপরে 10-15 বছর পরে একটা রিটায়ারমেন্ট প্ল্যানিং করব। বাট এই দিনটা কিন্তু বদলে গেছে। এখন ইয়াং জেনারেশন প্রচণ্ড সচেতন, তারা শুরু থেকেই ইনভেস্টমেন্ট প্ল্যানিং করছেন। ও আমার কাছে একটি ছেলে মেয়ে আসে যাদের বয়স জাস্ট 23-24 বছর, সবে চাকরিতে ঢুকেছে, 1 মাস হয়েছে চাকরিতে ঢুকেছে। সে প্ল্যান করছে যে আজকে থেকে আমি কিভাবে প্ল্যানিং করব। তার জন্য সময়টা ভাবুন তো কতটা বড়। তার কাছে মাত্র সামান্য টাকার ইনভেস্টমেন্টের বিনিময়ে সেটা হিউজ লাইফস্টাইল মেনটেন করবেন আগামী দিনে। বাট এটাই যদি একটু পিছিয়ে যাই তাহলেই সমস্যাটা হয়ে যায়। অতএব আপনার যে প্রশ্নের উত্তর যে কিভাবে জেনারেশন এগোচ্ছে, জেনারেশন কিন্তু বেশ সচেতন হয়ে গেছে। বাট এখানে আমারই একটাই মেসেজ সকলের উদ্দেশ্যে, যে আপনারা যখন ইনভেস্টমেন্ট স্টার্ট করছেন, মোবাইলের অ্যাপ খুবই লভ্য আজকের দিনে। আপনারা চট করে একটা অ্যাপ পেয়ে যাচ্ছেন, অ্যাপের মাধ্যমে মিউচুয়াল ফান্ড বা শেয়ার ইনভেস্টমেন্ট করা শুরু করছেন। বাট একটু আগে যেটা আমি বলছিলাম যে ফাইন্যান্সিয়াল পিরামিডটাকে একটু ভিজুয়ালাইজ করুন। পিরামিডের একদম নিচের যে জায়গাটা, যেটা সবচেয়ে বেশি বড় জায়গা, সেইখানে আপনাকে আগে গ্যারেন্টেড ইনস্ট্রুমেন্টে দিয়ে আগে ওটাকে ভরতে হবে জায়গাটাকে। তারপরে আপনি যাবেন হচ্ছে মিউচুয়াল ফান্ডে, তারপরে যাবেন শেয়ারে, তারপরে যাবেন ক্রিপ্টোকারেন্সিতে। তো ইনভেস্টমেন্ট প্যারামিটার যদি গন্ডগোল হয়ে যায়, তাহলে আপনার যে যে সদিচ্ছা নিয়ে আপনি এগোচ্ছিলেন সেটা সমস্যা করতে পারেন। কারণ পিরামিডটা যদি উল্টে দেখেন কি হবে, পিরামিডটা পড়ে যাবে। তাই ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা খুব ওয়াইজ করতে হবে। লেটস কাম ব্যাক টু ইউর পিরামিড। হুম। এই পিরামিডটাকে
এমনি চোখে দেখতে আমরা পাচ্ছি, ঠিক আছে। হুম এবার আমি একদম ম্যাথামেটিক্যাল হিসেবটাতে যাই। হুম একটা পিরামিড, সেই পিরামিডের কত পার্সেন্ট, যেখানটা আপনি বলছেন যে ওই বেস অংশটা কত পার্সেন্ট, অর্থাৎ আমি কতটা টাকা ওই নিচের অংশটা দিয়ে ভরাট করব, তারপরে আমরা ধাপে ধাপে মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, ক্রিপ্টোস ইত্যাদি যাবো, এই পার্সেন্টেজটা কিরকম হতে পারে? যদি আপনি সেইভাবে দেখেন, যদি সহজভাবে কেউ বলেন, তাহলে 100 টাকার 4 ভাগ, 25% করে। তাহলে তো আর নিচের বড় জায়গাটা তো আবার মিললো না হিসাবটা। হুম, তাহলে অ্যাটলিস্ট 30 to 40% হওয়া উচিত থ্রু গ্যারেন্টিড ইনস্ট্রুমেন্ট। তারপরে রইল হচ্ছে, যদি 30% ধরি তাহলে 70%, তাহলে 10-10-10 করে আমি যেতে পারি। বাট লাস্টের টাইট যদি আমি 10-এ চলে যাই, তাহলে আমার ইনভেস্টমেন্ট প্যারামিটারটা একটু গন্ডগোল হতে পারে। তাই দ্বিতীয় যে ইনভেস্টমেন্ট প্যাটার্নটা, মানে মিউচুয়াল ফান্ড, সেখানে আমি একটু বাড়িয়ে রাখলাম 30, 20, 50, বাকিটা আমি আস্তে 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 করে আচ্ছা টাইম টু টাইম আমি এগোলাম। আচ্ছা। এইটাই হওয়া উচিত ইনভেস্টমেন্ট প্ল্যানিং। তাহলে প্রথম থেকেই আবার আচ্ছা, এর মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি। তার মানে কি, আমি শুরুতেই খালি যতক্ষণ না গ্যারেন্টিড ইনস্ট্রুমেন্ট কমপ্লিট হবে ততক্ষণ অব্দি আমি মিউচুয়াল হ্যাঁ, ফান্ড, এইটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। আমাকে প্যারালালি চলতে হবে। মানে আমার ঘরটাকে একসঙ্গে ভরতে হবে। মানে আমার গ্যারেন্টিড ইনস্ট্রুমেন্টও থাকতে হবে, আমার ভোলাটাইল ইনস্ট্রুমেন্টও থাকতে হবে। তবে গিয়ে আমি একটা সমতা পাবো এবং আমি সমানভাবে নিয়ে, মানে আমার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাকে আমি ব্যালেন্সিং করতে করতে নিয়ে এগোতে পারবো। তার মানে মাসে যত টাকা বাঁচানো যাচ্ছে ইনভেস্টমেন্টের জন্য, সেটাকে ওইভাবে প্রথম থেকে ওই ভাবে ভাগ করতে করতে এগোতে। পিরামিডের Correct. ভাগেই ভাগ করতে হবে। আচ্ছা এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা গেল। ঠিক এই পিরামিডটাকেই এবার ধরে 60 বছর বয়সে একজন মানুষের কাছে পৌঁছে দিই। হুম ঠিক 60 বছর বয়সে একজন মানুষ যিনি রিটায়ার করলেন, হুম। ধরে যাক একটা মধ্যবিত্ত চাকরি করতেন, তিনি রিটায়ার করলেন, সব মিলিয়ে ঝুলিয়ে তিনি একটা 30 বা 40 লাখ টাকা পেলেন। হুম ধরা যাক 40 লাখ টাকায় পেলেন, কিন্তু তার মাথায় একটা লোন আছে, একটা ফ্ল্যাট বা ইত্যাদি করেছেন, যে ফ্ল্যাটে তার একটা আউটস্ট্যান্ডিং লোন আছে 12 থেকে 14 লাখ টাকা বা 15 লাখ টাকা। তার একটা ইএমআই করেন 15 থেকে 20,000 টাকা। এই মানুষটির ক্ষেত্রে একে লোনের ওই চাপটা থাকছে, তার সঙ্গে তিনি পিরামিডটাকে কিভাবে কনসিডার করবেন? মানে আপনি বলতে চাইছেন 60 বছরে সে পৌঁছে গেছেন, কিন্তু তার তখন একটা লোন রেসিডুয়াল একটা অ্যামাউন্ট রয়ে গেছে আর কি। দেখুন, যদি আপনি আবার অঙ্কের প্রশ্ন যদি আমাকে করেন, তাহলে আমাকে মানে উত্তর যদি দিতে হয়, তাহলে ওয়ান টাইম যদি আপনি পে অফ করেন টাকাটা, তাতে করে আমি একদিকে শান্তি পেলাম যে আমার ইএমআই বাবা নেই আর। নেই। আর ইএমআই যদি থাকে, তাহলে অঙ্কটা যদি করি, এই লামসাম টাকা ভার্সেস ইএমআই, তাহলে কি হবে? লামসাম টাকাটাকে যদি তিনি ইনভেস্ট করে দেন, তাহলে প্রথম দিন থেকে, লেটসে আপনি 10 লাখ টাকা রেখেছেন, 12 লাখ টাকা বলছেন আউটস্ট্যান্ডিং, আমি 10 লাখ টাকা ধরলাম, 10 ল্যাক্সের 6% বা 7% করে আমি রিটার্ন পাচ্ছি। হুম। আমি ব্যাংক রেট অফ ইন্টারেস্ট কত দিচ্ছি? 7 to 8%। তাহলে আমি একই জায়গায় দাঁড়িয়ে রইলাম। মানে আমি 7%কে অ্যাভয়েড করার জন্য আমি 7%-এর ইনস্ট্রুমেন্টকে আমি কম্প্রোমাইজ করলাম, কারণ আমি তো পে অফ করে দিয়েছি এখানে। তাহলে এবারে দেখতে হবে যে আমি যে টাকাটা ইএমআইতে দিচ্ছি, সেই টাকাটার যে কোয়ান্টামটা আর আমার টোটাল বড় টাকাটার যে কোয়ান্টামটা, এটা ডেফিনেটলি বড়। তাহলে এর ওপরে 6% আর এই ছোট টাকাটার উপরে 7%, কতটা? ডিফারেন্স কতটা? তো অতএব আমার কাছে লামসাম টাকাটাকে যদি আমি রেখে দিই, তাহলে আমার রিটার্ন বেশি আসবে ভবিষ্যতে। এবারে কি প্ল্যান করতে পারেন যে আমি বেশি দিন ইএমআই দিতে চাইছি না, আমি কি করব? তাহলে আপনাকে এইভাবে ধরতে হবে যে আর কত বছর লোনটা বাকি আছে। দেখা গেল যে আপনার লোনটা বাকি আছে হয়তো আরো 10 বছর বা 5 বছর। তাহলে এই 10 লাখ টাকাটাকে আপনি ইনিশিয়ালি ইনভেস্ট করুন এমন একটা জায়গায়, যে এই 5 বছরের মাঝখানে, 2-2.5 বছরের মাঝখানে আপনি এই টাকাটাকে একটু বাড়িয়ে নিলেন, নিয়ে একটা পোর্শন আপনি পে করলেন। তাহলে কি হলো, এই যে লামসাম টাকাটা, এটা কিন্তু আপনার থেকে গেল। কারণ এই টাকাটা যেটা আপনি ইএমআইটা বাঁচাচ্ছিলেন, এই ইএমআই টাকা দিয়ে কি আপনি ইনভেস্ট করতেন? হয়তো বা করতেন না, হয়তো খরচ করে ফেলতেন। তাহলে আপনার এই লামসাম টাকাটা জিরো হয়ে যাবে, কারণ এতদিনের কষ্টার্জিত টাকাটা। তাই আমাদের সবসময় ইন্টেনশন থাকে যে লামসাম টাকাটাকে হোল্ড করো, কখনো যদি ইমার্জেন্সি হয় ইউ ক্যান মানে থিঙ্ক অফ যে হ্যাঁ আমি টাকাটা দিয়ে কিছু একটা করতে পারি। তো এইটা হওয়া উচিত আইডিয়ালি। আচ্ছা একদম ইয়াং পার্সনের কাছে ছিলাম, একদম 60-তে পৌঁছে গেলাম, ঠিক মিড এজ, হুম। 40 to 45। যখন 40 to 45 এই বয়সটা আপনার আমার সবার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তার কারণ হয়, নর্মালি যদি ওই একই রকম বলছি যে পড়াশোনা করে ঠিক সময় তার চাকরি বা প্রফেশনে এসে ঢুকেছে, তাহলে 40 to 45 এরকম একটা এজে গিয়ে তাদের একটি বা দুটি সন্তান থাকলেই সন্তানেরা কিন্তু ওই ক্লাস 10-12 ক্রস করছে, ঠিক। হায়ার স্টাডিজের দিকে যাচ্ছে। এই সময়টা কিন্তু একটা ট্রানজিশন।
হুম। পারিবারিক ক্ষেত্রে একটা ট্রানজেকশন, এই ক্ষেত্রে তার প্ল্যানিংটা কিরকম? আমি যে কেউ এই সময় থেকে ভাবছেন হুম হুম। সেরকম কি করেন? ভাবতেই পারেন, হুম। অনেকেই ভাবেন। দেখুন, যদি তার ছেলে মেয়ের বয়স 16 থেকে 17 বছর হয়, তাহলে একদম ভার্জ অফ, মানে আপনার এডুকেশন টাইম, মানে ওই সময় টাকা লাগবে। তার যদি এক্সিস্টিং ফান্ড থেকে সে যদি মানে কোয়ালিফাই করে যাচ্ছেন, তাহলে ঠিক আছে। তা না হলে তাকে লোন বা কিছুতে তাকে যেতে হচ্ছে। এবারে লোনটা ইদার আপনি পে করবেন অথবা আপনার ছেলে বা মেয়ে পে করবে, ঠিক আছে। এবার পড়ে রইল হচ্ছে, যদি তার বয়স 45 হয়, তাহলে 60 পৌঁছাতে আর 15 বছর, 55 পৌঁছাতে আর 10 বছর। এই 10 বা 15 বছর মিনিমাম তো এটাকে আপনাকে কনসিডার করতে হবে। এই 10 বা 15 বছরের মধ্যে আমাকে তাহলে রিটায়ারমেন্টে যেন মিস না হয়। আমি যদি এখানে ছেলে মেয়ের পড়াশোনাতে যদি মিসও করে গিয়ে থাকি, ওই গোলটা যদি মিস হয়ে যায়, তাহলে সারাটা জীবন আমাকে ডিপেন্ড করে থাকতে হবে কার উপরে? ছেলে মেয়ের উপরে বা চ্যারিটির উপরে। চ্যারিটির জন্য যদি কোনো রকম চ্যারিটেবল হোমে যেতে হয়, সেখানেও পয়সা দিতে হয়, কারেক্ট? তো তাহলে আমার এই গোলটা যেন মিস না হয়, তাহলে আমার 15 বছরের যে ফাইন্যান্সিয়াল গোলটা রয়েছে, সেই টাকাটাকে আমাকে প্ল্যানিং করতে হবে। সহজ উপায় কি? আবারও অনুষ্ঠানের শুরু থেকে অনেকবার আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আজকের দিনের খরচ যা আপনার মাসের সংসার চালাতে, সেটাকে কনসিডার করুন ইনফ্লেশন দিয়ে। সেই অ্যামাউন্টটা যেটা আসবে, মানে আজকে যদি 20,000 হয়, তাহলে আগামী দিনের 40,000, 40,000 পেতে গেলে আপনাকে লাগবে 80 লাখ টাকা। যদি আজকে ডেটে 50 হয়, তাহলে আগামী দিনের 1 লাখ, 1 লাখ পেতে গেলে 2 কোটি টাকার ফান্ড লাগবে। সেই 15 বছর আপনার গোল হতে হবে 2 কোটি টাকার পৌঁছানোর জন্য। এবার 2 কোটি টাকাকে আপনি কিভাবে পৌঁছাবেন, তার জন্য ইনস্ট্রুমেন্ট রয়েছে, গ্যারান্টেড ইনস্ট্রুমেন্ট রয়েছে বা ভোলাটাইল ইনস্ট্রুমেন্ট রয়েছে। এবার আপনার রিস্ক অ্যাপেটাইট এবং আপনার অ্যাকচুয়াল গোল অনুযায়ী প্ল্যানিং করতে হবে। এটা যেটা আমরা আলোচনা করছি, এটা র্যান্ডামলি আলোচনা করছি। একদমই। তো বিং আ ডক্টর, কেউ যদি একজন বসে একটা ওষুধের নাম বলে, সেই ওষুধটা যে সব পেশেন্টের জন্য লাগবে তা নয়, কারণ তার অন্যান্য প্যারামিটারগুলোকেও বুঝতে হবে। সো বিং আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আমাকেও বুঝতে হবে যে আমি এটা সবার জন্য বললাম, বাট কেস টু কেস ইট ডিপেন্ডস যে কী ধরনের ইনস্ট্রুমেন্ট যাওয়া উচিত তার জন্য। একটা ইনস্ট্রুমেন্টের কথা এতবার হচ্ছে, এত রকম ইনভেস্টমেন্টের কথা হচ্ছে, সেখানে জমি বাড়িটা কি সেরকম ইনস্ট্রুমেন্ট হতে পারে ইনভেস্টমেন্টের জন্য? কি আপনি খুব প্রশ্ন কাজের করলেন কি? আমাকে। দেখুন, এটা কানে শুনতে ফিগারগুলো বিশাল বড় বড় লাগে, যে আমি কিনেছিলাম এই অ্যামাউন্টে, পেয়েছি এই অ্যামাউন্টটা। এবার অ্যামাউন্টটা কিরকম? আমি 10 লাখ টাকায় কিনেছিলাম, আজকের ডেটে 50 লক্ষ টাকায় বিক্রি করছি। এই যে কিনেছিলাম আর আজকের ডেট, এর মাঝখানের যে গ্যাপটা, সেটাকে ক্যালকুলেট করতে হবে। ইনফ্লেশন। এবারে ওই আপনি যদি এক্সেলে যদি ক্যালকুলেট করেন যে হ্যাঁ, এই 20 লাখ টাকাটা 60 লাখ হয়েছে কত দিনে, তাহলে দেখা গেল ওটা হয়েছে হয়তো 6 থেকে 7% বা 8% ম্যাক্সিমাম রিটার্ন। তাহলে আপনি ব্যাংকেও 6-7% বা 8% রিটার্ন একদম। পেতেন, একদম। সেটা এখানে পেয়েছেন। কিন্তু হ্যাঁ, আপনার কাছে কানে শুনতে ফিগারটা বড় লেগেছে। এবার তা বলে কি আপনি এখানে ইনভেস্ট করবেন না? করবেন, কারণ আমি যে ডাল ভাতের কথা বলেছিলাম, সব ইনস্ট্রুমেন্টই থাকতে হবে। কতটা থাকতে হবে সেটা আপনার প্রয়োজন অনুসারে তো এটাও একটা থাকা যেতে পারে। থাকা যেতেই পারে, কিন্তু গ্রোথ আপনাকে বুঝে নিতে হবে। ইন ওয়েস্ট বেঙ্গল ইট ইজ নট মোর দ্যান 7-8%। এক আধটা এক্সেপশনাল সব জায়গাতেই হয়, সেটা অন্য কথা। আদারওয়াইজ র্যান্ডামলি যদি দেখেন, এটাই গ্রোথ। আচ্ছা। বেশ, এই আমরা যতগুলো কথা বললাম, মানে আমাদের ওই জ্ঞান গম্ভীরটা যতটুকু আর কি, সেইটুকু জনিতেই আমরা আমাদের প্রশ্নগুলো রাখলাম। এর ঠিক। বাইরে আমি যদি একদম সময় কমে গেছে, আর মিনিট 4-5, তো এর বাইরে আর কোনো নন কনভেনশনাল ইনভেস্টমেন্ট অর্থাৎ ফিনান্সিয়াল প্ল্যানিং করা যায় কি? না, দেখুন, আপনি যে আলোচনাগুলো আমরা এতক্ষণ ধরে নিয়ে এগোচ্ছিলাম, তাতে করে ইনস্ট্রুমেন্টের মধ্যেও অনেকগুলো ভাগ রয়েছে। যেমন ধরুন, আপনি মিউচুয়াল ফান্ডেরই যদি কথা বলেন, এটা সমুদ্রের মতন বিষয়। মিউচুয়াল ফান্ডের যে প্রথম যে দুটো দিককে আমরা ডিফাইন করি, সেটা হচ্ছে ডেট ফান্ড অ্যান্ড ইকুইটি ফান্ড, মানে সেক্টর আর কি। ডেট একটা অ্যাসেট ক্লাস, ইকুইটি হচ্ছে একটা অ্যাসেট ক্লাস। ডেট আর ইকুইটির মাঝখানে আরেকটা রয়েছে অ্যাসেট ক্লাস, সেটাকে বলা হয় হাইব্রিড অথবা ব্যালেন্স অ্যাডভান্টেজ কাইন্ড অফ ফান্ড। এবার আপনার প্রয়োজন অনুসারে আপনি ইনস্ট্রুমেন্ট ঠিক করবেন। এবার এই যে ইকুইটির পার্টটা দেখালাম বা বললাম, সেটাতে প্রথম যে তিনটি মেন ইনগ্রেডিয়েন্টসেস, সেটা হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ। আমি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ বুঝি না, কোথায় কত ইনভেস্ট করতে হয়। তাহলে রয়েছে ফ্লেক্সি ক্যাপ, যে আপনার হয়ে ফান্ড ম্যানেজার উইল ডিসাইড যে কতটা পার্সেন্টেজ কোথায় ইনভেস্ট হতে যাবে। মাল্টি ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপই রয়েছে, 25% করে তিনটে জায়গাতেই থাকতে হবে, ব্যালেন্স অ্যামাউন্টটা ফান্ড ম্যানেজার উইল হ্যান্ডেল।
এরপরে রয়েছে সেক্টরাল ফান্ড, মানে একদম সেক্টর ওয়াইজ, পিএসইউতে যাবে কি আপনার ফার্মায় যাবে। ভ্যালু ফান্ড রয়েছে, যে লোয়ার ভ্যালু ফান্ড যেগুলো রয়েছে সেগুলো নিয়ার ফিউচারে পারফর্ম করবে সেটা অ্যাজিউম করে ফান্ড ম্যানেজাররা প্ল্যান করতে থাকেন। ভ্যালুড ফান্ড, সেই ধরনের ফান্ড থাকে। কন্ট্রা ফান্ড থাকে, ইন্ডেক্স ফান্ড থাকে, গোল্ড থাকে, সিলভার থাকে। এবার আমি কিচ্ছু বুঝি না, আমার সব লাগবে মাল্টি অ্যাসেট, মানে সব রকমের অ্যাসেট ক্লাসকে আপনি নিন। এবার এই যা যা বললাম সবকটা যদি আমি ডান দিকটাকে যদি আমি ইকুইটি ধরি, তাহলে যাই ইনভেস্টমেন্ট করুন না কেন ভোলাটিলিটির মধ্যে দিয়ে চলবে। এবার আমি আরও বুঝি না, তাহলে ইকুইটি অ্যান্ড ডেট দুটোর কম্বিনেশনকে আমি নেব, যেটাকে আমি হাইব্রিড বলবো। তো এই যে ইনস্ট্রুমেন্টগুলো, এতগুলো অ্যাসেট ক্লাস রয়েছে, এইটাকে আপনি কিভাবে আপনার মতন করে এক্সপিরিয়েন্স করতে করতে এগোবেন, সেটা পুরোটাই আপনার নিড বেসড। সেই নিড অনুযায়ী গোলগুলোকে সেট করতে হবে, যে আমি এই ইনস্ট্রুমেন্টটা সিলেক্ট করছি বিকজ অফ মাই চিলড্রেন এডুকেশন, আমি এই সিলেক্ট করছি ফান্ডটা বিকজ অফ মাই রিটায়ারমেন্ট, এই ফান্ডটাকে আমি সিলেক্ট করছি মানে অ্যাসেট ক্লাসটা সিলেক্ট করছি ফর মাই ম্যারেজ পারপাস, আমার বাচ্চার জন্য। এইভাবে করে, বা আমার শর্ট টার্ম একটা গোল রয়েছে, গাড়ি কিনতে হবে, তাহলে তার অ্যাসেট ক্লাস আরেক রকম হবে। বাড়ি কিনতে হবে বা বাড়ি বানাতে হবে, তার একটা অ্যাসেট ক্লাস হবে। সো এই পুরো সমুদ্রটার মধ্যে আপনি যেরম যেরম প্রয়োজন সেই হিসেবে ইনভেস্টমেন্ট করার সব কিছুর উপাদান রয়েছে। নাও ইট ইজ আপ টু ইউ। 1.5 ঘন্টা ধরে আপনাকে অনর্গল কথা বলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। আর 2 মিনিট হাতে সময় আছে, এবং প্রচুর তথ্য সংগ্রহ হ্যাঁ। করলাম। 2 মানে মিনিটেরও আমরা- কম সময়। একেবারে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইসার হিসেবে কলকাতার মতন একটা শহর, যে শহরটা পিওরলি কসমোপলিটান ইন অল রেসপেক্টস, কারেক্ট। যেমন ভারতবর্ষের সমস্ত প্রদেশেরই মানুষ বোধহয় এখানে যেমন থাকেন, তেমনি অর্থনৈতিক ভাবে সমস্ত ধরনের মানুষ থাকেন, প্রায় সমস্ত রকম পেশারও মানুষ থাকেন। এইখানে দাঁড়িয়ে আজকে একেবারে অনুষ্ঠানের শেষে আমাদের সমস্ত লিসনার এবং ভিউয়ার্সদের জন্য আপনার টেক অ্যাওয়ে মেসেজ কি? ডিসিপ্লিন হতে হবে এবং আর্লি স্টার্ট করতে হবে, এবং বয়সটাকে মাথায় রাখলে হবে না যে আপনি কোন বয়সে রয়েছেন, আপনি কোন শহর থেকে বিলং করেন, কোন গ্রাম থেকে বিলং করেন। কারণ যে গ্রামেই থাকুন না কেন, আপনার ছেলে মেয়েকে পড়তে শহরেই আসতে হবে, সেখানে টাকা লাগবে। যদি আপনি অসুস্থ হন, যদি আপনার জেলার আশেপাশে যদি নার্সিংহোমে যদি আপনি আপনার পরিজনকে সুস্থ না করতে পারেন, আপনাকে আবার শহরে আসতে হবে। অতএব এই গ্রাম, আপনি যে কথাটা বললেন যে আমি কলকাতা ছেড়ে দিই, আমি পুরো ওয়েস্ট বেঙ্গল নিয়ে কাজ করি এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে আমার ক্লায়েন্ট রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে যদি আমি খালি পশ্চিমবঙ্গের কথা বলি, তাহলে এই শহর আর গ্রামের ভেদাভেদ করলে হবে না, কেউ পিছিয়ে নেই। আমি তো দেখছি যে গ্রাম, যারা প্রত্যন্ত গ্রামে রয়েছেন, তারাও এই মুহূর্তে যে ইন্টারেস্ট শো করছেন, আমি মানে খুব খুশি তার জন্য। সে 5,000 টাকার ইনভেস্টমেন্ট নিয়ে সে এত অতি উৎসাহিত, সে চলে আসছেন বালুরঘাট থেকে, সে চলে আসছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে চলে আসছেন খালি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নেওয়ার জন্য। সো হুইচ ইজ রিমার্কেবল। আজকের দিনের আপনাদেরই কারণে সেই বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি। অনেক অনেক ধন্যবাদ। ঘড়িকাটা বলছি, এবার আমাদের বিদায় জানাতে হবে। আমাদের আজকের অতিথি শ্রী সুরজিৎ কালেকে আমরা বিদায় জানাচ্ছি। শুভরাত্রি, খুব ভালো থাকবেন। আবার এরকম কোনো একটা পর্বে আপনাকে কিন্তু আমরা ডেকে আনবো, আপনার সারাদিনের ব্যস্ততার পর। No সেই problem. কথা শুনিয়ে রাখুন। ঠিক আছে।